লাইভটা কি আসছে? হ্যাঁ, আসছে লাইভটা আসছে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি, সবাই চলে আসুক। আহনাফ, আদাব কাকু, ভালো আছো? জি। কমেন্ট চলে আসছে। আদাব আমরা কাকু। একটু অপেক্ষা করছি। হ্যাঁ, একটু কিছুক্ষণ অপেক্ষা করি দাঁড়া। আহনাফ হচ্ছে আমার ব্যাচের স্টুডেন্ট, আচ্ছা এবং আচ্ছা। আহনাফের বাবা অলোক ভাই, উনিও আমার ব্যাচের স্টুডেন্ট। সো হ্যাঁ, দুজনেই একসাথে ছিলেন। সো সেই আচ্ছা অনুযায়ী আহনাফ আমাকে কাকু ডাকে। সেই তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যারা জয়েন করছেন অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে যারা এই টপিকটার উপরে ইন্টারেস্টেড আছেন, যারা এই টপিকটা জানতে চায়, তারা যেন অবশ্যই অবশ্যই শিখতে পারে। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে গোল্ডেন রেশিও সম্পর্কিত বিভিন্ন টপিক। টপিকটা গোল্ডেন রেশিও, কিন্তু এটা নিয়ে আসলে অনেকে বলতে পারে যে লোগো ডিজাইনের সাথে হয়তো কম্পেয়ার করা হচ্ছে, বা লোগো ডিজাইনের কোনো ক্লাস। আসলে এটা লোগো ডিজাইনের ক্লাস বলা যেতে পারে, তবে প্রথম দিকে আপনি রহস্য আপনি জানতে পারবেন, যেটা আসলে ডিজাইনার নন ডিজাইনার সকলেরই জানা উচিত বলে আমি মনে করি। কি বলেন দীপ্ত? অবশ্যই অবশ্যই। কারণ এটা তোমার ফটোগ্রাফিতেও এটা অ্যাপ্লাই করা হয়। অনেক কিছুতে আসলে অ্যাপ্লাই এক্স্যাক্টলি, করা হয়। রাইট রাইট। অলরেডি 15 জন চলে এসেছে। ওয়াও। আচ্ছা। আমি একটু আমার ব্যাচগুলোতে একটু লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। আমি একটু সময় নিচ্ছি, বেশিক্ষণ সময় নিব না, শুরু করে দিব। সাজ্জাদ ভাই। আচ্ছা, বিপুল হাসান ভাই, ধন্যবাদ। বিপুল হাসান ভাই বলেছেন, দাদা আপনাকে লাইভে দেখে ভালো লাগলো। আচ্ছা, ধন্যবাদ। বিপুল ভাই, শেহজাদা ভাই, অনেকেই আছেন আমার কৌশিক আছে আমাদের সাথে, সাজ্জাদ ব্যাচ ভাই আছে। থেকে। অনেকেই আছেন, দীপ্তর ফ্রেন্ড সার্কেল বা দীপ্তর
পার্সন, বিভিন্ন অডিয়েন্স আছেন, অনেকেই আছেন আপনাদের সাপোর্টে বা আপনাদের আগ্রহ দেখে আসলে এই লাইভটা অ্যারেঞ্জ করা। এই লাইভটা টপিকটা হচ্ছে গোল্ডেন রেশিও। আপনারা খুব প্রচুর আগ্রহ প্রকাশ করেছেন এই গোল্ডেন রেশিও সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার জন্য। অনেকেই লোগো ডিজাইন জানতে চেয়েছেন। সো এই বিষয়টা নিয়ে আপনাদের আগ্রহ দেখে খানিকটা বাধ্যই হলাম বলা যেতে পারে এই লাইভটা অ্যারেঞ্জ করার জন্য। সো দীপ্ত, হাসিবুল হাসান দীপ্ত, কেমন আছেন আপনি? লকডাউন কেমন কাটছে আপনার? লকডাউন সর্বপ্রথমে ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর লকডাউন অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছে। মোটামুটি লোগোর কাজ, গ্রাফিক্সের অন্যান্য কাজ সব মিলে খুব ভালোই ব্যস্ত যাচ্ছে, এই আর কি। আচ্ছা আচ্ছা। সো আমি একটু শুরুতেই বলে রাখি, আহ, এখানে যিনি আছেন দীপ্ত, দীপ্ত হচ্ছে হাসিবুল হাসান দীপ্ত। উনি গ্রাফিক্স ডিজাইনার, বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করছে, গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ, এবং খুব ভালো ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, অর্থাৎ লোগো ডিজাইনার আর কি। আর এখানে আমিও আছি, গ্রাফিক্স ডিজাইন। অনেকেই আমাকে চেনেন আমার ব্যাচ থেকে যারা আছেন। আম, দীপ্তর ফ্রেন্ড সার্কেল অনেকেই হয়তো চিনেন না, সো আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি হচ্ছি অপূর্ব ভট্টাচার্য, গ্রাফিক্স ডিজাইনার, হ্যাশট্যাগ আইটি পয়েন্টের গ্রাফিক ডিজাইনার, মেন্টর এবং সিইও। সো কথা না বাড়িয়ে চলে যাই, দীপ্ত আপনি একটু শুরু আহ, করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমি দীপ্ত, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পড়াশোনা করছি। তার পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইনের কাজও করছি। মোটামুটি ভালোই ব্যস্ত সময় যাচ্ছে। আর লকডাউনের এই সময়টা আসলে সবারই উচিত কিছু না কিছু কাজে লাগানো, যখন তাদের ফ্রি টাইম থাকবে। আসলে বলতে গেলে প্রায় ম্যাক্সিমাম টাইমটা ফ্রি টাইমে যাচ্ছে। ধরেন এই সময় মুভি সিরিজ, আইপিএল এসবের দিকে মনোযোগ দেওয়ার চেয়ে যদি কিছু স্কিল ডেভেলপমেন্ট করা যায় তাহলে আসলে বেটার। এটা হোক ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, হতে পারে ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস, যে কোনো একটা কিছু করলে বেটার আর কি। ওই সময়টা কাজে লাগবে অ্যাটলিস্ট। আর এখনকার সময় ডিমান্ডিং অনেক গ্রাফিক ডিজাইনটা আর কি মোটামুটি। আর এখন এই রিসেন্টলি এই লোগো ডিজাইনের গোল্ডেন রেশিও নিয়ে অনেক বেশি ক্রেজ দেখা যাচ্ছে আর কি। তো ট্রেন্ডি টপিক বলা যেতে হ্যাঁ, পারে। খুবই ট্রেন্ডি টপিক, এটা নিয়ে খুবই ক্রেজ চলতেছে। সো আমি মনে করি এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আর আজকে টপিকটা গোল্ডেন রেশিও। আমিও মোটামুটি গোল্ডেন রেশিও নিয়ে আইডিয়া আমার আছে, তবে এটা মানে সবার জন্য বোঝার জন্য আর সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আমার মনে হয় অপূর্বই বেস্ট হবে। তো আজকের ক্লাসটা অপূর্বই নিবে, আর আমি মোটামুটি হোস্ট হিসেবে আছি। এই তো। থ্যাংক ইউ সো মাচ দীপ্ত। দীপ্ত একটা ভালো পয়েন্ট ধরেছেন যে আইপিএল এর বিষয়টা তুলে ধরেছেন। আমি খুব শঙ্কায় ছিলাম আসলে যে আইপিএল আজকে কলকাতা নাইট রাইডার্স এবং মুস্তাফিজের দলের খেলা হচ্ছে, তো আজকে কয়জন মানুষ আসবে। কিন্তু আমি খুব হ্যাপি যে আসলে অনেকেই এসেছেন আপনারা। কথা না বাড়াই, আচ্ছা। এই লকডাউনে নিজের মেধাকে লক না রেখে সেটাকে মেলে ধরি একটু। তো আমি আমার একটা স্ক্রিন শেয়ার করছি, আপনারা একটু জানাবেন স্ক্রিন শেয়ার হয়েছে কিনা, একটু জানাবেন। অপূর্ব, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। অনেকে একটু আর কি কনফিউশন আর কি, যে আমি আসলে মোবাইল দিয়ে হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে আর কি। আর আমি এখান দিয়ে লোকে পিসি যাচ্ছিলাম আমার আপনার ভয়েসটা কানেক্ট করা, যার কারণে অনেকে মিউট দেখে ভাবতেছে যে কথা শোনা যাচ্ছে না, এরকম আর কি। কৌশিক ভালো একটা কথা বলেছেন, সাকিব নেই তাই সাকিব কেউ নাই। খেলা দেখছে না। আমি আর দীপ্ত এই কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে আজকে সাকিবকে না নিলে বেটার হয় আমাদের জন্য। অডিয়েন্সরা সব আমাদের এখানে চলে আসবে বা আসার চান্স আছে। তো সেই জন্য এটা আমাদের জন্য আজকের জন্য প্লাস পয়েন্ট। আচ্ছা, আচ্ছা, মেশকাত আমার মল্লিক স্ক্রিন, লেখছে যে সিক্রেট টিপস দেন। আচ্ছা, ঠিক আছে, আগে অবশ্যই বেসিকটা খুবই শিখেন, ইন্টারেস্টিং কিছু জিনিস আপনারা তাহলেই জানতে হবে। পারবেন। এবং লাইভটার শেষে খুব সিক্রেট কিছু হ্যাকস বা টিপস শেয়ার করব। মানে এই বিষয়টা নিয়ে আসলে অনেক ঝামেলা হয়, সো লাইভের শেষে যখন কাজ করতে থাকবো তখন অবশ্যই কিছু জিনিস শেয়ার করব, খুবই বলা যেতে পারে ইফেক্টিভ। আচ্ছা, সো গোল্ডেন রেশিও, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে একটু হ্যাঁ, জানাবেন। হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। অপূর্ব, কন্টিনিউ ওকে কর। ফাইন। ওকে ফাইন। সো গোল্ডেন রেশিও,
অনেকেই গোল্ডেন রেশিওটা কি কোনো আইডিয়াই থাকে না, বা অনেকে এইটা চিন্তা করে যে এটা কি গোল্ড মাপার কোনো রেশিও কিনা। না, এটা এই রেশিওর সাথে আসলে কোনো ধরনের গোল্ডের কোনো সম্পর্ক নেই। এটা কি, এটা কি বিষয়, এটা একটু আমরা জানি, চলুন। তো এখানে লেখা আছে হোয়াট ইজ গোল্ডেন রেশিও। দেখেন, in mathematics two quantities are in the golden ratio if their ratio is the same as the ratio of their sum to the larger of the two quantities. ম্যাথমেটিক্স আমাদের যাওয়ার দরকার নেই, ফর্মালি ভাবে এখানে বলে দেওয়ার জন্য আমি ম্যাথমেটিক্স ওয়েতে বললাম। আসলে গোল্ডেন রেশিওটা কি আমরা ম্যাথমেটিক্স ওয়েতে না গিয়ে আমরা একটু হিস্ট্রিক্যাল ভাবে যাই। সো গোল্ডেন রেশিওটা কি দেখেন, অনেকে এই গোল্ডেন রেশিওটাকে আসলে কাকতালীয় বা অনৈতিক না, সরি, পৌরাণিক পৌরাণিক সংখ্যা বলে থাকে। তো এখানে দেখেন, আহ, এই যে একটা সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি, সিকোয়েন্সটা দীপ্ত, আমার স্ক্রিন ক্লিয়ার তো? হ্যাঁ, একটু ক্লিয়ার ক্লিয়ার, জানাবেন। একদম ক্লিয়ার। একটা সিকোয়েন্স আমরা তুলে ধরেছি। তো এখানে দেখেন একজন মানুষের ফেস দেখা যাচ্ছে, ওনার নাম হচ্ছে ফিবোনাচ্চি। ফিবোনাচ্চি হচ্ছেন ইতালিয়ান গণিতবিদ। উনি একটা সিকোয়েন্স আবিষ্কার করেন। দেখেন এখানে এই সিকোয়েন্সটা কি, 0 1 1 2 3 5 8 13, এরকম আরো অসংখ্য কিছু একটা সিকোয়েন্স। সো এই সিকোয়েন্সটা উনি আবিষ্কার করেন। এই সিকোয়েন্সটা দেখেন, এই সিকোয়েন্সটার মধ্যে জিরোর পরে ওয়ান আছে, ওয়ানের পরে আবার ওয়ান আছে। এইখানেই হচ্ছে রহস্যটা। কেন ওয়ানের পরে ওয়ান, আবার ওয়ানের পরে টু আছে, টু এর পরে থ্রি আছে, থ্রি এর পরে ফোর নেই, আবার ফাইভ, ফাইভ এর পরে আবার সিক্স নেই, সেভেন নেই, আছে এইট, এইট এর পরে নাইন নেই, টেনে একদম থার্টিনে চলে গিয়েছে। সো এইটা কেন বলে রাখি, ফিবোনাচ্চি জিরো থেকে নাইন যে সংখ্যা অঙ্ক, জিরো থেকে নাইন যে অঙ্ক, সেই অঙ্কের রূপদান করেন প্রথমত ফিবোনাচ্চি। উনি আহ, ইউরোপে যখন গণিত নিয়ে চর্চা করা হতো, তখন ওই রোমান হরফের বা রোমান সংখ্যাগুলো ইউজ করা হতো, যেটা খুবই টাফ ছিল অঙ্কের জন্য। সো তখন এই ফিবোনাচি জিরো থেকে নাইন যে অঙ্কগুলো রয়েছে, এগুলো সে রূপদান করে প্রথমত। এবং এইটা তখন এশিয়ানরা খুব ব্যবহার করত, যার কারণে এশিয়ানরা এই অঙ্কগুলো খুব ভালো মতো বুঝতে পারতো। কিন্তু সমস্যা হচ্ছে ইউরোপিয়ানরা এই বিষয়গুলো নিয়ে খুব ক্লিয়ার ধারণা রাখতো না, বা ইউরোপিয়ানরা জিরো থেকে নাইনের ব্যবহার জানতো না। কিন্তু তারা খুব মানে এটাকে ইউজ করতে চাইতো, কারণ এটা অঙ্কের ক্ষেত্রে। সো এই সমস্যাটা সমাধান করার জন্য এই ফিবোনাচ্চি কি করেছেন, একটা বই রচনা করেন, যেটার নাম ছিল লিবার অ্যাবাকি। এই লিবার অ্যাবাকিতে উনি এই জিরো থেকে নাইন সম্পর্কিত বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেম এবং সলিউশন দিয়ে দিয়েছেন, যেটা আসলে ওনাদের মানে ইউরোপিয়ানদের অঙ্ক শিক্ষার ক্ষেত্রে খুব কাজে কাজে লাগে। তো সমস্যা হচ্ছে ওইখানে, ওই বইটার মধ্যে 12 নম্বর পৃষ্ঠায় একটা ম্যাথ ছিল, খরগোশ নিয়ে একটা ম্যাথ। তো সেই ম্যাথটা একটু অদ্ভুত টাইপের একটা ম্যাথ, বা এক অদ্ভুত টাইপের একটা সমস্যা বলা যেতে পারে। তো সেই সমস্যাটার কারণে এবং ওই সমস্যাটা উল্লেখ করার জন্য এই ফিবোনাচ্চিকে, ওই সমস্যাটাই এই ফিবোনাচ্চিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়েছে। তো হয়তো অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে সেই সমস্যাটা কি, বা আসলে সেখানে কি লেখা ছিল যে শুধুমাত্র অতটুকু লেখার জন্যই এই ফিবোনাচ্চি জনপ্রিয়তার শীর্ষে চলে যায়। আমি একটু বিষয়টা শেয়ার করছি, দীপ্ত। হুম হুম হুম, অবশ্যই। দীপ্ত, ধরুন আপনাকে, আপনার কাছে দুইটা খরগোশ দেওয়া হলো, যার একটি হচ্ছে ছেলে বা একটি হচ্ছে মেয়ে, একটি ছেলে একটি মেয়ে। ঠিক আছে, আপনি তাদেরকে খাবার দাবার দেন। তো দ্বিতীয় মাসে, এক মাস আপনি পালন করলেন, দ্বিতীয় মাসে তারা আহ এক জোড়া বাচ্চা দিল। ঠিক আছে, এবং এই দ্বিতীয় মাস থেকে শুরু করে তারা প্রতি মাসে এক জোড়া করে বাচ্চা দিচ্ছে, এবং বলে রাখা ভালো যে তাদের কেউই কোনো কারণেও মারা যাবে না, সবাই বেঁচে থাকবে। ঠিক আছে, সো তারা বাচ্চা দিচ্ছে, এবং 1 বছর পর টোটাল কয়টি খরগোশ থাকবে? লাইভ যারা দেখছেন হয়তো লাইভের পরে আপনারা হিসাব করতে পারেন, বা লাইভের পরে যারা ভিডিওটা দেখছেন তারা পজ করে দেখতে পারেন হিসাব করে যে কত হয়। তাও আমি এখানে বলে রাখছি যে এই হিসাবটা করার সময় একটা সমস্যায় পড়বেন, বা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা মাসের, মানে প্রতি মাসের খরগোশের যে সংখ্যা, খরগোশের সংখ্যা আগের মাসের, আগের 2টা মাসের সমান। আমি আবার বলছি যে প্রতি মাসের খরগোশের সংখ্যা, মোট খরগোশের সংখ্যা আগের 2টা মাসের খরগোশের সংখ্যার যোগফলের সমান। এবং এটাই ছিল কাকতালীয় একটা বিষয় বা ফিবোনাচ্চির সিকোয়েন্স,
এবং এক বছর পরে সেই খরগোশের জোড়া হবে 144 জোড়া। আপনি পরবর্তীতে হিসাব করে দেখতে পারবেন, এটাই মিলে আসবে বা এটাই রেজাল্ট আসবে। এবং এইখানে একটু খেয়াল করেন, ফিবোনাচির সিকোয়েন্সে দেখেন আমি কি বললাম যে প্রত্যেক মাসের খরগোশের সংখ্যা, মোট খরগোশের সংখ্যা তার আগের 2 মাসের খরগোশের সংখ্যার সমষ্টির সমান। এইখানে দেখেন 0 এবং 1 প্রথমে দুইটা সংখ্যা আছে। 3 নাম্বার সংখ্যাটাও কেন 1? কারণ হচ্ছে 0 এবং 1 দুইটাকে অ্যাড করলে হচ্ছে 1। খেয়াল করেছেন, 0 এবং 1 দুইটাকে যোগ করলে হচ্ছে 1, এবং 1 এবং 1 দুইটাকে যোগ করলে আসছে 2, 2 এবং 1 দুইটাকে যোগ করলে আসছে 3, 3 এবং 2 দুইটাকে যোগ করলে আসছে 5, 5 এবং 3 8, 8 5 13। সো এইভাবে মানে পরবর্তী যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা কাকতালীয় ভাবে আগের 2টা মাসের সংখ্যার সমষ্টি। ঠিক আছে, বিষয়টা কি ক্লিয়ার নাকি কারোর প্রশ্ন আছে কি? দীপ্ত একটু বলবেন। আমার ক্লাসে ক্লিয়ার, আর দর্শকের কাছে মনে ক্লিয়ার, কারণ এখন পর্যন্ত এটা নিয়ে কোনো কোশ্চেন এখন আসে নাই। আচ্ছা, আহ, আপনি কন্টিনিউ করতে পারেন। জি। সো এইবার প্রশ্ন হতে পারে আসলে ফিবোনাক্সির সিকোয়েন্স কেন বলছি? আমার টপিক ছিল গোল্ডেন রেশিও, আমি চলে গিয়েছি অন্য একটা সিকোয়েন্সে। অবশ্যই এটার সাথে সম্পর্ক আছে। দেখেন ফিবোনাচির যে সিকোয়েন্স গুলা, এগুলোর যে প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা রাশির পরপর দুইটা সংখ্যার রেশিও যদি আপনি বের করতে থাকেন, প্রত্যেকটার পরপর দুইটা সংখ্যার রেশিও যখন আপনি বের করবেন, তার ভ্যালুটা আস্তে আস্তে গোল্ডেন রেশিওর ভ্যালুর কাছাকাছি চলে যাচ্ছে এবং একটা পর্যায়ে দেখা যায় সে গোল্ডেন রেশিওর সাথে মিলে যাচ্ছে। এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হওয়ার কথা ছিল না, কিন্তু দেখা গেছে যে ফিবোনাকির সিকোয়েন্সের যখন পরপর দুইটা সংখ্যার রেশিও বের করা হয়, তখন আসলে গোল্ডেন রেশিওর সেই ভ্যালুটার সাথে মিলে যাচ্ছে এবং তারপর থেকে আসলে ফিবোনাকি খুব জনপ্রিয় হয়ে যায় এবং এই গোল্ডেন রেশিও ভ্যালুটা মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে। তো আলোড়নটা কি দেখেন, সবাই আসলে মনে করে যে গোল্ডেন রেশিও হচ্ছে কোনো পৌরাণিক, নান্দনিক বা অলৌকিক কোনো সংখ্যা। আম, অনেকে এটাও চিন্তা করছে যে গোল্ডেন রেশিও যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নর্মাল কোনো সংখ্যা নয়, এটার মধ্যে হয়তো কোনো মানে গোপন কোনো গভীর কোনো কিছু বোঝানো হচ্ছে। তো এই জন্য গোল্ডেন রেশিওটা আজও পর্যন্ত একটি রহস্য। তাহলে একটা প্রশ্ন হতেই পারে যে গোল্ডেন রেশিওর ভ্যালুটা আসলে কত? এই যে ফিবোনাকির সিকোয়েন্স গোল্ডেন রেশিওর সাথে মিলে যাচ্ছে, তাহলে ভ্যালুটা কত? দেখেন ভ্যালুটা এখানে বলছি। সো হোয়াট ইজ দ্য গোল্ডেন রেশিও ভ্যালু? 1.618। এটাই হচ্ছে আমাদের মেইন ভ্যালু, 1.618। এখন প্রশ্ন হতে পারে যে এটাই কি অ্যাকচুয়াল এক্সাক্ট ভ্যালু? কি এটাই? না, এক্সাক্ট ভ্যালু যদি আপনি বলেন যে এক্সাক্ট ভ্যালু এইটা না, তাহলেও হবে। আপনি যদি বলেন এক্সাক্ট ভ্যালু এটাই, সেটাও হবে। দেখেন এক্সাক্ট ভ্যালু যদি চান, আপনারা একটু পাশের ছবিটা খেয়াল করবেন যে এক্স্যাক্টলি গোল্ডেন রেশিও বা পাই, গোল্ডেন রেশিওকে পাই দ্বারাও প্রকাশ করা হয়। সো গোল্ডেন রেশিও বা পাইয়ের ভ্যালুটা আসলে কত দেখেন, 1.618033988 হোয়াট এভার, মানে একদম অসীম, সংখ্যাটার কোনো শেষ নেই। এবং সেই জন্য এটাকে অ্যাপ্রক্সিমেট করে এইখানে একটা ভ্যালু ক্রিয়েট করা হয়েছে যেটা 1.618। ঠিক আছে, এখানে নিচে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা স্পাইরাল। একটু আগে গোল্ডেন রেশিও যখন আমি বলছিলাম, তখন দেখেন সেম বক্সের ভিতর কিছু রাউন্ড শেপ রয়েছে এবং সেটাকে যদি স্পাইরাল এক টানে নিয়ে আসা হয় তাহলে এই ধরনের স্পাইরাল শেপটা চলে আসে। ঠিক আছে, সো এটাকে বলা হয় গোল্ডেন রেশিও। এবং এই যে স্পাইরাল শেপটা, এই স্পাইরাল শেপের একটা রাউন্ড থেকে আরেকটা রাউন্ডের যে রিলেশন বা দূরত্ব, এই দূরত্বটার ভ্যালু বা দূরত্বটাই হচ্ছে 1.618। আপনারা যারা লোগো ডিজাইন নিয়ে কথা বলতে চাচ্ছেন বা লোগো ডিজাইন নিয়ে বিভিন্ন জিনিস জানতে চাচ্ছেন, তারা নোট রাখতে পারেন যে 1.618 হচ্ছে গোল্ডেন রেশিওর অ্যাকচুয়াল ভ্যালু। এটা যখন আমরা লোগো ডিজাইনের কাজ করব, ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা যখন করব তখন খুব কাজে লাগবে। তো দেখেন এই যে 1.618, এটা তো একটা ভ্যালু, এটা কোনো সাধারণ কোনো সংখ্যা নয়। অনেকেই বলছে, অনেকে এর মধ্যে ওই যে ফিবোনাক্সি সিকোয়েন্সের সাথে যখন মিলে যায়, তখন এইটা অনেকেই অনেক কিছুর সাথে মেলানোর চেষ্টা করে এবং প্রমাণ স্বরূপ বের হয়ে আসে যে বিভিন্ন জনপ্রিয় স্থাপনার মধ্যেও গোল্ডেন রেশিওর একটা মিল পাওয়া যায়। দেখেন এই যে রোমান একটা আর্কিটেকচার,
তারপর হচ্ছে এই যে আইফেল টাওয়ার, এই আইফেল টাওয়ারের মধ্যে কাকতালীয় ভাবে গোল্ডেন রেশিওর একটা মিল পাওয়া যায়। আপনি বলতে পারেন যে যারা এই স্থাপনাটা করেছে তারা হয়তো গোল্ডেন রেশিওর বিষয়টা জানতো, তারা হয়তো গোল্ডেন রেশিও মেনটেন করেই কাজটা করেছে। দেখেন, এটা যদি বলেন আপনি, তাহলে আমি পরবর্তী স্লাইডটায় চলে যাই। পরবর্তী স্লাইডটা হচ্ছে পিরামিড। যে পিরামিডের মধ্যেও আসলে গোল্ডেন রেশিওর সেই বিষয়টা পাওয়া যায়, বা পিরামিডকেও গোল্ডেন রেশিওর সাথে মিল পাওয়া যায়। এখন যদি আপনি বলেন যে এটা হয়তো জেনেই করেছে, আসলে গোল্ডেন রেশিও আবিষ্কার হওয়ারও অনেক অনেক বছর আগে পিরামিড স্থাপন করা হয়, সো তখন গোল্ডেন রেশিও মেনটেন করা এটা পসিবলই না। এখন এটাও আপনি বলতে পারেন যে কোনো না কোনো ভাবে ওই যারা স্থাপন করেছিলেন কোনো না কোনো ভাবে হয়তো গোল্ডেন রেশিওর বিষয়টা জানতেন। এটা আপনি প্রশ্ন তুলতেই পারেন, ঠিক আছে? সো এটা যদি আপনি প্রশ্ন তুলেন, আমি বলতে চাচ্ছি পরবর্তী যে স্লাইডে যে ছবিটা এখন দেখতে পাচ্ছি এইটাতে, যে আপনি যদি বলেন যে গোল্ডেন রেশিওর মধ্যে যদি মানে স্থাপনগুলো যদি গোল্ডেন রেশিও মেনটেন করে করা হয়, তাহলে প্রাকৃতিক ভাবে যে জিনিসগুলো হচ্ছে সেগুলোর মধ্যে কেন গোল্ডেন রেশিওর বিষয় পাওয়া যায়? এখানে দেখেন গোলাপ ফুল, এই ফুলটা যে যেভাবে ফুটেছে বা যেভাবে ছড়িয়ে আছে, আম, এইটাও দেখেন গোল্ডেন রেশিও ভ্যালুর সাথে মিলে যাচ্ছে, বা এটার মধ্যেও গোল্ডেন রেশিওর একটা আভাস পাওয়া যায়। শুধু তাই নয়, এই যে এই সিকোয়েন্সটা দেখছেন বা এই স্পাইরালটা দেখছেন, এটা পুরোপুরি এক্স্যাক্টলি মিলে যায় কাদের সাথে দেখেন, এটা পুরোপুরি এই প্রাকৃতিক কিছু সিনারির সাথে মিলে যায়। তো এখানেও গোল্ডেন রেশিওর একটা প্রমাণ পাওয়া যায়। সো এইবার বুঝতে পারছেন আসলে গোল্ডেন রেশিও সাধারণ কোনো রেশিও বা সাধারণ কোনো সংখ্যা নয়, ঠিক আছে? বিখ্যাত চিত্রকর্ম, আহ মোনালিসার যে চিত্রকর্মটা, সেই মোনালিসার চিত্রকর্মের মধ্যেও গোল্ডেন রেশিওর আভাস পাওয়া যায়। এখন আমি জানি না যে লিওনার্দো দা ভিঞ্চি উনি গোল্ডেন রেশিও মেনটেন করে কাজ করেছিলেন কিনা। তবে গোল্ডেন এটা নিয়ে আসলে এনাফ কোনো ইনফরমেশন নেই, তবে গোল্ডেন রেশিও আভাস পাওয়া যায় হচ্ছে ওনার চিত্রকর্মে। এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে মানুষের ফেসের মধ্যেও গোল্ডেন রেশিওর আভাস পাওয়া যায় বা গোল্ডেন রেশিওর সাথে মিল পাওয়া যায়। কত মানে কাকতালীয় ব্যাপার, একবার একটু ভেবে দেখেন। সো তারপরে যদি যাই, হাস্যকর হলেও এটাই সত্যি যে ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের সাথে তার ফেসের মধ্যেও এই গোল্ডেন রেশিওর এই আভাসটা পাওয়া যায়। এটা অনেকে হাসতে পারেন, কিন্তু এটা সত্যি যে ডোনাল্ড ট্রাম্পের ফেসের মধ্যে ক্লিয়ারলি গোল্ডেন রেশিও পাওয়া যাচ্ছে। আমি একটু আগে ফেসবুকে হয়তো একটা স্ট্যাটাস করেছিলাম, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তারা দেখেছেন হয়তো, যে আহ, বলেছিলাম আইফেল টাওয়ার, তারপর হচ্ছে বিভিন্ন স্থাপনা, আইফেল টাওয়ার, আরেকটা কি যেন বলেছিলাম, পিরামিড, এবং ডোনাল্ড ট্রাম্পের ফেসের মধ্যে কি মিল পাওয়া যায়। এটাই হচ্ছে বিষয়, যে গোল্ডেন রেশিওর মিল পাওয়া যায়। তো আমি কি বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ, এখানে অনেকেই লিখছে ক্লিয়ার বিষয়টা। জি দীপ্ত, আমি আপনার কথা শুনতে পারছি না। আহ, জি জি, এখন শোনা যাচ্ছে। না না না, আপনি মনে হয় মিউট করে রেখেছেন, আপনি একটু অডিওটা। এখন কি আচ্ছা, শোনা হ্যাঁ যায়? হ্যাঁ, রাইট, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ। এখানে আচ্ছা অনেকেই লিখছে যে বেশ বিষয়টা ক্লিয়ার। এই যে যেমন সৃষ্টি লিখেছেন ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। তারপর আহানাম লিখছে ডোনাল্ড ট্রাম্প। আর এক হ্যাঁ দিছে। না, আসলে এটা আসলে জিনিসটা একটু কাল্পনিক টাইপের লাগতেছে, যেমন সবকিছুর সাথে মিলে যাচ্ছে ব্যাপারটা আরকি। এক্স্যাক্টলি, অনেকেই মানে এই রহস্যটার উদ্ঘাটন আজও পর্যন্ত করা যায়নি, যে কেন গোল্ডেন রেশিও এটা এমন একটা জিনিস যে কাকতালীয় ভাবে অনেক কিছুর সাথে মিলে যাচ্ছে। তো এটা কিভাবে সম্ভব, বা কিভাবে কি? সাদেক আহমেদ নামে একজন লিখেছেন যে রিয়েলি রিয়েলি হাসি হাসি পাচ্ছে। পাচ্ছে। শ্রাবণী রিয়েলি পাল হাসি লিখছে পাচ্ছে এটা। ক্লিয়ার। ওকে। সো শ্রাবণী পাল লিখেছেন ক্লিয়ার, দীপঙ্কর দা লিখেছেন ইয়েস ক্লিয়ার। সো এই হচ্ছে গোল্ডেন রেশিওর যে বিষয়টা, গোল্ডেন রেশিওর বিষয়টা। আচ্ছা, আপনারা যারা এখনো শেয়ার করেননি লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। যারা জানতে চাচ্ছে বা এই বিষয়ে যাদের ইন্টারেস্ট আছে, তারাও যেন বিষয়টা ক্লিয়ার হতে পারে, একটু তাদেরকে আহ, সুযোগ করে দিবেন, জানার সুযোগ করে দিবেন। আমি স্লাইডটা আরেকবার শেয়ার করছি। আচ্ছা, আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। নাকি ফোল্ডার দেখা যাচ্ছে? ফোল্ডার, ফোল্ডার। ওকে ফাইন, আশা করি চলে এসেছে।
সো দীপ্ত, স্ক্রিন কি চলে এসেছে? হ্যাঁ, আসছে এইমাত্র ওকে আসছে। ওকে 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 ফাইন। সো আমি কন্টিনিউ করছি। সো এই যে দেখেন এই গোল্ডেন রেশিও, অনেকে বলতে পারেন যে গোল্ডেন রেশিও হয়তো লোগো ডিজাইনের কোন একটা প্রক্রিয়া। আসলে গোল্ডেন রেশিও লোগো ডিজাইনের প্রক্রিয়া নয়, তবে লোগো ডিজাইন করা হয় গোল্ডেন রেশিও প্রক্রিয়ায়। দেখেন আপনি খেয়াল করলে দেখবেন যে আম, পৃথিবীর খুব বড় বড় ব্র্যান্ড বা জনপ্রিয় কিছু ব্র্যান্ডের লোগো এই গোল্ডেন রেশিও মেনটেন করে করা হয়েছে। এখানে দেখেন অ্যাপেলের যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি, বা পেপসির যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি, এমনকি টুইটারের লোগোর মধ্যেও গোল্ডেন রেশিওর আভাস পাওয়া যায়, বা গোল্ডেন রেশিও মেনটেন করে এই লোগোগুলো ডিজাইন করা হয়। এবং আমি তো শুধু তিনটা মাত্র এক্সাম্পল দেখালাম। আপনি যদি গুগলে সার্চ করেন গোল্ডেন রেশিও বা লোগো উইথ গোল্ডেন রেশিও, আপনি অসংখ্য এক্সাম্পল পাবেন, অসংখ্য পরিচিত ব্র্যান্ডের লোগো দেখতে পারবেন। ন্যাশ যা অপূর্ব, আমি জি, একটু থামাই। যেমন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের যে আপনার লোগোটা, ওইটাও কিন্তু এই গোল্ডেন রেশিও মেনটেন করে, আমি যতটুকু জানি। এক্স্যাক্টলি, হ্যাঁ। ন্যাশনাল জিওগ্রাফির লোগোটাও সেম ভাবে গোল্ডেন রেশিও মেনটেন করে করা হয়েছে। শুধু ন্যাশনাল জিওগ্রাফি নয়, আরো অনেক অনেক রেশিও রয়েছে, অনেক লোগো রয়েছে যেগুলো গোল্ডেন রেশিও মেনটেন করে কাজ করা হয়েছে। তো এই ধরনের অসংখ্য এক্সাম্পল আছে। আপনি যদি যান বা গুগলে যান, তাহলে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন। সো এই হচ্ছে বিষয়। আমরা যদি একটু দেখি, প্র্যাকটিক্যালি দেখি যে আসলে সফটওয়্যারের মাধ্যমে বা প্র্যাকটিক্যালি আমরা কিভাবে গোল্ডেন রেশিও মেনটেন করে কাজ করছি, বা নতুন কোনো কনসেপ্ট কিভাবে নিয়ে আসতে পারি, সেটা যদি আমি একটু দেখি, তাহলে কিন্তু বিষয়টা আরো ক্লিয়ার হয়। সো এর মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আদারওয়াইজ আমি সফটওয়্যারে চলে যাচ্ছি। এখানে দীপ্ত, সাদেক প্রশ্ন আহমেদ করবেন। নামে একজন কোশ্চেন করছে, হু ইজ দ্য ইনভেন্টর অফ গোল্ডেন রেশিও? হু আচ্ছা ইজ দ্য আচ্ছা, ইনভেন্টর অফ গোল্ডেন রেশিও? গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিওর ইনভেন্টর, দেখেন গোল্ডেন রেশিওর ইনভেন্টর হচ্ছে এই যে এখানে আমি দেখিয়েছিলাম, এই যে দেখেন ফিবোনাক্কি, ফিবোনাচ্চি ওনার নাম, ফিবোনাচ্চি। উনি আহ, এই সিকোয়েন্সের সাথে গোল্ডেন রেশিওর ভ্যালুটা নিয়ে আসেন, এবং এটা উনি প্রকাশ করেন যে এটার নাম হচ্ছে গোল্ডেন রেশিও। ঠিক আছে। সো ওনার এই রেশিওর সাথে, ওনার এই সিকোয়েন্সের সাথে যখন মিলে যাচ্ছে, তখন উনি এটা প্রচার করেন, এবং এটাই ওনাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। আচ্ছা, আমরা একটু সফটওয়্যারে চলে যাই। টুইটারের লোগোটা আমাদেরকে দেখিয়েছিলেন, হ্যাঁ আমি মনে হয় কিছু কিছু ব্যাচে দেখিয়েছিলাম টুইটারের লোগো, বা বিভিন্ন লোগো আমি দেখিয়েছিলাম। যারা আমার স্টুডেন্ট ছিলেন বা স্টুডেন্ট আছেন, তারা তাদের লোগো ডিজাইন ক্লাসে আপনারা দেখেছিলেন। আমি একটু ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে যাব। আচ্ছা, তার আগে অনেকেই লোগো ডিজাইন নিয়ে খুব আগ্রহ প্রকাশ করেন যে গোল্ডেন রেশিও মেনটেন করে কিভাবে লোগো ডিজাইন করা যায়, বা কিভাবে কনসেপ্ট ক্রিয়েট করা যায়। দেখেন আপনি হয়তো অনেকেই যারা লোগো ডিজাইন করছেন, তারা হয়তো অনেকেই চিন্তা করেন যে আম, অন্য কারোর লোগো নিয়ে আসি, বা গুগল থেকে অন্য কারোর লোগো আমি ক্রিয়েট করি, গুগল থেকে অন্য কারোর লোগো দেখি, দেখে সেটাকে ক্রিয়েট করে ফেলি। আসলে লোগো কখনো কপি করা উচিত না, লোগো কখনো একদম হুবহু ক্রিয়েট করা উচিত না। লোগো কেন আসলে কপি করা উচিত না, একটু যদি দীপ্ত বিষয়টা ক্লিয়ার করতেন ভালো হয়। আসলে লোগো, একজনের লোগো আপনি কনসেপ্ট নেওয়া যেতে পারে যে কোনো লোগো থেকে, কিন্তু কখনো মানে হুবহু নকল, ধরেন একটা আইটেম, ধরেন যে কোনো একটা আইটেমকে আপনি যে হুবহু কপি করেন, যেমন যে টেক্সট যে ফন্টটা ইউজ করা হয়েছে আপনি সেম ফন্ট ইউজ করলেন। যেমন পেপসির যে লোগোটা আছে, আপনি যদি সে সেম গোল আকার একটা শেপ নিয়ে তারপর গোল্ডেন রেশিও মেনটেন করে কালারও সেম দিলেন, কোড গুলো সেম রাখলেন, তাহলে কিন্তু আপনি যে কোনো সময় কপিরাইট স্ট্রাইক খেয়ে যাবেন। এবং অনেকে হয়তো মনে করতে পারে যে এটা তো কোনো ব্যাপার না, হয়তো লোকাল স্টোরের জন্য করে ফেললাম, কিন্তু আপনি যখন এই কপিরাইট স্ট্রাইকটা খাবেন, সেটা হোক ন্যাশনাল পর্যায়ে যদি খান তাও সমস্যা হবে, আর ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলেও অনেক প্রবলেমে পড়তে হইতে পারে। এটা আপনার, এটা একটা এখন হিউজ কেস। আমি কিছুদিন আগে ড্রিবল একটা পোস্ট দেখেছিলাম, সেটা হচ্ছে সে একটা কপি ডিজাইন আর কি, সে হয়তো জানতো না, সে কপি ডিজাইনটা ড্রিবলে পোস্ট দিয়েছিল। ড্রিবল একটা মানে পোর্টফোলিও অ্যাকাউন্ট, তো সেখানে আচ্ছা। সাথে সাথে তাকে একটা অস্ট্রেলিয়ার একটা কোম্পানি সাথে সাথে তাকে স্ট্রাইক দিত। তা সে হয়তো ভেবেছিল যে এটা কোনো ফ্যাক্ট হবে না, কোনো হুম। সমস্যায় পড়বে না সে, কিন্তু সাথে সাথেই সে স্ট্রাইক হয়েছে এবং সেটা নিয়ে
আমি শুনছি যতদূর তাকে মামলাও মনে হয় করেছিল। এরপরে আমি হুম, জানি না। তবে আমি যেটা বলব, কপি আপনি একটা ডিজাইন থেকে কনসেপ্ট নিতে পারেন যে সে কি কনসেপ্ট নিয়ে কোন শেপগুলো কিভাবে কাটছে। পরে আপনি একটা নতুন ডিজাইন করেন। কিন্তু আপনি হুবহু কপি করবেন না। দরকার পড়লে এলিমেন্টটাও চেঞ্জ করে দিতে পারেন। এটাও করা যেতে পারে। কিন্তু হুবহু কপি যেমন আ যে পাখিটা বসাইছে আপনি যদি সেম ইলাস্ট্রেটর সেম ইপিএস ফাইলটা আপনি বসায় দেন ওই পাখিটার ভেক্টর ফাইলটা, তাহলে আপনার অবশ্যই প্রবলেমে পড়তে হবে। এক্স্যাক্টলি। এই তো। ধন্যবাদ দীপ্ত। আচ্ছা দীপ্ত, আনন্দকর একটা ব্যাপার হচ্ছে আমাদের এইখানে কলকাতা থেকেও দেখছে। খুবই ভালো একটা বিষয়, কলকাতা থেকেও দর্শক আমাদের সাথে জয়েন করেছে। আম, উনি কি আপনার পরিচিত কিনা, দীপ্ত? মেবি আসলে ফ্রেন্ড লিস্টে এত মানুষ জানিও আচ্ছা না আচ্ছা কিছু আচ্ছা কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আচ্ছা দেখেন, আমরা যখন লোগো ডিজাইন করব, ধরেন আমার ক্লায়েন্ট বা এমন একটা লোগো আমি ডিজাইন করতে চাচ্ছি কোন একটা ব্র্যান্ডের, যেখানে আসলে গোল্ডেন রেশিও মেনটেন করে অবশ্যই করব, যেখানে কাঠবিড়ালির একটা শেপ থাকবে এবং টেকনোলজি বেসড। ধরেন ক্লায়েন্ট আমাকে বলে দিল যে কাঠবিড়ালির একটা শেপ থাকবে, সো আমি এখানে কাঠবিড়ালির বিভিন্ন ইমেজ আমি গুগল থেকে নিয়ে নিব, এখান থেকে কনসেপ্ট নিব, কোনো লোগো থেকে নয়, বা লোগো ডিরেক্টলি কপি করব না, আমরা কোনো ইমেজ থেকে কনসেপ্ট নিতে পারি। যেমন দেখেন, আমি এই ছবিটা নিয়ে নিলাম, ঠিক আছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? মনে না, হয় এখন আচ্ছা, স্ক্রিনটা আসে নাই, আমার না স্ক্রিন স্ক্রিনটা দেখা আসে নাই। যাচ্ছে না। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। সাদেক আহমেদ লিখেছে কিশোরগঞ্জ থেকে দেখছে। ওয়েলকাম, ওয়েলকাম। ওয়েলকাম সাদেক ভাই। আচ্ছা, এখানে দেখেন আমি গুগল থেকে নিলাম। এই যে গুগলে লিখলাম স্কোয়ারাল ফটোগ্রাফি, এখান থেকে আমি কাঠবিড়ালির একটা ছবি কপি করলাম, কপি করে আমি চলে যাচ্ছি ইলাস্ট্রেটর ফাইলে, এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? সো ইলাস্ট্রেটর ফাইলে আমি অলরেডি এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর প্রশ্ন হতে পারে, অনেকেই ডিজাইনাররা যারা আছেন তারা প্রশ্ন করতে পারেন যে এই ফাইল আমি কি নিব বা আর্টবোর্ড সাইজটা কি নিব। আর্টবোর্ড সাইজ, আপনি লোগো ডিজাইনের ক্ষেত্রে আসলে আর্টবোর্ড সাইজ ম্যাটার করে না, আপনি বিভিন্ন ডিজাইনের সাথে সেই লোগোটা অ্যাডজাস্ট করতে পারবেন। সো লোগো ডিজাইনের ক্ষেত্রে নর্মালি আসলে স্কোয়ার সাইজ নিলেই বেটার। সো আমি এখানে 1080 বাই 1080 নিয়েছি, ছবিটা এখানে রাখলাম। আমি এখন আর্টবোর্ডে কাজ করব না, আমি ওয়ার্কিং এরিয়াতে কাজ করব, ঠিক আছে? আমি এখান থেকে ছবিটা রাখলাম, কপি করে এখানে এনেছিলাম, আমি এখানে ছবিটা রাখলাম। এবার আমি এই যে গোল্ডেন রেশিওর যে রাউন্ড বা সার্কেল গুলো, সেগুলো আমি কিভাবে পাবো? দেখেন, আমি এখানে চলে যাচ্ছি, আমি এখান থেকে ইলিপস টুল নিয়ে নিলাম। ইলিপস টুল নিয়ে আমি হাইট এবং উইথ সেম টু সেম ভ্যালু নিয়ে যে কোনো একটা ভ্যালু বা যে কোনো একটা সার্কেল আমি ক্রিয়েট করব। ধরেন আমি 100 পিক্সেল বাই 100 পিক্সেলের একটা সার্কেল নিয়ে নিচ্ছি। দেখেন, 100 পিক্সেল বাই 100 পিক্সেলের একটা সার্কেল আমার এখানে চলে আসলো, ঠিক আছে? তো এই সার্কেলটা দিয়ে এখন এই সার্কেলের ফিল কালার আছে, আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি, স্ট্রোক কালারটা আমি অন করে দিব। এখানে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি স্ট্রোক কালারটা, ঠিক আছে? সো এখানে আমার সার্কেলটা চলে আসলো। এবার এটাকে আমার গোল্ডেন রেশিওতে পরিণত করতে হবে। সো গোল্ডেন রেশিওতে পরিণত করার জন্য উপরে চলে যাচ্ছি, উপরে ইফেক্ট থেকে ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। সেখান থেকে ট্রান্সফর্ম নামক যে অপশনটি আছে সেটাতে চলে যাচ্ছি। দেখেন, একটা মেনু ওপেন হয়েছে, যেখানে স্কেল নামক একটি অপশন রয়েছে। স্কেল নামক একটি অপশন, সেই স্কেলের মধ্যে আবার দুইটা জিনিস আছে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। এইখানে ভ্যালু দেওয়ার একটা অপশন দেখতে পাচ্ছি। সো এখানে আমি এখন ভ্যালু দিব, যেখানে 100% লেখা আছে সেখানে ইনটু ওই যে একটা ভ্যালু বলেছিলাম, গোল্ডেন রেশিওর ভ্যালু, যা যা অনেককে নোট করতে বলেছিলাম, সেটা হচ্ছে 1.618। সো আমি এই ভ্যালুটার সাথে 1.618 গুণ করে দিলাম, এখানেও চলে যাচ্ছি ইনটু 1.618 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি চলে যাব কপিস। এখানে এখন এই সার্কেল, কয় কপি সার্কেল আমার প্রয়োজন। অনেকে অনেক বেশি ডিজাইন করে, বা কোনো কোনো লোগোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে প্রচুর প্রচুর সার্কেল প্রয়োজন, অনেক জটিল লোগো তারা তৈরি করছে। আর আবার অনেকে দেখা যাচ্ছে যে সিম্পল লোগো তৈরি করছে। সো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আপনি কয় কপি নিচ্ছেন। আমি এখানে 5 কপি নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে 10 কপি, 20 কপি, 50 কপি, যে কোনো কপি আপনারা নিতে পারেন।
আমি তবে একটু আমার মনে হয় অপূর্ব, মানে এই ক্ষেত্রে অনেকে এটাও করতে পারে, ধরেন কপিটা প্রথমে না নিল, যখন প্রয়োজন তখন অল প্রেস করে কপি করে নিল, তাহলে আর বেটার, তাহলে আর দেখতে আর কি এক্সাজারেট লাগবে না আর কি। না না স্যার, অল্টার প্রেস করে যখন কপি করবে সে তখন ছোট বড় করে ফেলবে, বা সে অনেকগুলো কপি পাবে না। দেখেন এখানে যতগুলো কপি এসেছে 1.618 মেনটেন করে, সে অল্টার প্রেস করে যখন কপি করবে তখন সেগুলো আসবে না। ঠিক আছে? আচ্ছা সো আচ্ছা আচ্ছা। এখান থেকে ডিরেক্টলি সে কপি নিতে পারে। এবং একটু খেয়াল করলে দেখবেন আমি যখন এটাকে সিলেক্ট করতে যাচ্ছি শুধুমাত্র আমার ক্রিয়েট করা সার্কেলটাই সিলেক্ট হচ্ছে, বাকিগুলো সিলেক্ট হচ্ছে না। ঠিক আছে, আপনারা খেয়াল করেছেন যে বাকিগুলো সিলেক্ট করতে পারছি না। তো সেটার কারণ কি? সেটার জন্য চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্স দিলাম। দেখেন সবগুলো এখন বের হয়ে এসেছে, আমি সবগুলোকে ধরতে পারছি। কিন্তু দেখেন যখন আমি একটা ধরছি বাকিগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। সেটার জন্য কি কাজ করব? রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ, আনগ্রুপ করে দিলাম। এইবার দেখেন যে কোনো একটা আমি ধরতে পারছি। ঠিক আছে, সো এখান থেকে আমি যে কোনো একটা ধরতে পারছি। সো এটাই হচ্ছে আমার গোল্ডেন রেশিও। এবার এই রেশিও গুলো নিয়ে, এই সার্কেল গুলো নিয়ে আমি এখন কাজ করব। এই সার্কেল গুলো নিয়ে এখন আমার ডিজাইন প্রক্রিয়াটা চালু হবে, বা ডিজাইনটা আমি করব। সো এবার বলে রাখি যে এই ডিজাইন গুলো বা এই সার্কেল গুলো কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন না। যারা ডিজাইনার আছেন বা যারা ডিজাইন করে থাকেন, তারা কিন্তু আপনারা এই সার্কেল গুলোকে নিয়ে ছোট বড় করতে পারবেন না। এই সার্কেল গুলো ঠিক যেমন আছে ওই রকমই আপনাকে কাজ করতে হবে। সো আমি ছবিটার দিকে চলে যাচ্ছি। আমি এখান থেকে এক্সট্রা যে ট্যাব গুলো ওপেন আছে এগুলো আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, তো দেখেন এই যে এখানে ছবিটা আমি প্রথমে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখান থেকে এখন আমি একটা একটা করে সার্কেল নিয়ে এটার উপরে স্ট্রাকচার হিসেবে সাজাই। তো এখান থেকে আমি কপি করে করে আনি। দেখেন তার বডির মধ্যে আমি একটা সার্কেল বসিয়ে দিলাম। তারপর ধরেন তার ফেসটার জন্য আমি এখন কাজ করব, এটাই নিয়ে নিতে পারি। বা এটা যদি বেশি বড় হয়ে থাকে আমরা একটু ছোট সার্কেল নিতে পারি। একটু জুম করে নিচ্ছি যাতে ক্লিয়ারলি দেখা যায়। আচ্ছা, সো এইরকম নিতে পারি। তারপর হচ্ছে এখান থেকে, অপূর্ব, হোয়াইট স্ট্রোক করে দে, হোয়াইট স্ট্রোক করে, তাহলে মানুষের দেখতে সুবিধা হবে। আচ্ছা ভালো কথা বলেছেন, হোয়াইট স্ট্রোক করে দিই, কিন্তু আমার এখানে আসলে ব্ল্যাক নিয়েছি তো সেই জন্য আসলে ব্ল্যাক হয়ে রয়েছে। আমি হোয়াইট স্ট্রোক করে দিচ্ছি, তাহলে হয়তো ক্লিয়ারলি দেখা যাবে। দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, এখন একটু আমি clear হচ্ছে। স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, তাহলে আরো হ্যাঁ, স্ট্রোকটা ক্লিয়ারলি করে দেখা দে, যাবে। তাহলে আরো ক্লিয়ার হবে। রাইট জি, রাইট, এবার এখন ঠিক হয়তো আছে। দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। ওকে, ওকে ফাইন। সো আমি এখানে তার পায়ের জন্য একটা সার্কেল বসিয়ে নিলাম। এটা যে আমার হুবহু এটার মতোই হতে হবে এমনটা কোনো কথা নয়। আপনি এখান থেকে জাস্ট কনসেপ্ট নিচ্ছেন। ঠিক আছে, এখান থেকে আপনি জাস্ট কনসেপ্ট নিচ্ছেন, কনসেপ্ট নিয়ে আপনি কাজ করছেন। সো এই জন্য যে এইটার মতোই হতে হবে বা এক্স্যাক্টলি এটাই হতে হবে বা আপনি এইটাকে ইলাস্ট্রেট করছেন এমনটা না। আপনি এখান থেকে স্ট্রাকচারটা সাজিয়ে নিচ্ছেন। ঠিক আছে, বড় বড় ডিজাইনাররা ঠিক এই কাজগুলোই করে থাকে, যে স্ট্রাকচার সাজানোর জন্য প্রকৃতির থেকে কিছু আহ ছবি নিয়ে আসে, বা প্রাকৃতিক যে রিয়েল যে ছবিগুলো সেখান থেকে আসলে তারা স্ট্রাকচার ক্রিয়েট করে থাকে। আচ্ছা দেখেন এইখানে আমি লাইনটাকে মিলানোর জন্য কন্ট্রোল 'Y' প্রেস করছি। কন্ট্রোল 'Y' প্রেস করলে আমি আউটলাইনটা দেখতে পাবো। এবং দেখেন এখানে যেহেতু আমার লাইনটা মিলেনি, সো আমি এটা লাইনটাকে মিলিয়ে দিচ্ছি। লাইনটা মিলিয়ে দিলাম। এবার কন্ট্রোল 'Y' প্রেস করে দিলাম। ফাইন। আচ্ছা, সো এখানে আমি একটা লাইন টুল এঁকে নেই যাতে বেসটা বোঝা যায়। আমি একটা লাইন টুল এঁকে নিলাম যে এটা হচ্ছে আমার বেস বা এটা হচ্ছে আমার প্লেস, এইখান পর্যন্তই হবে লোগোটা। এতে আমার কাজের সুবিধা হবে বা লোগোটাও সুন্দর ডিজাইন ক্রিয়েট হবে। আচ্ছা, এবার লেজের জন্য আমি যদি সার্কেল টেনে নেই, লেজের জন্য একটু উপরে তুলে দিলাম। আচ্ছা, তারপর এখান থেকে বসে এভাবে আমি একটা আহ বসিয়ে নিলাম। তারপর এখান থেকে এটাকে আমি আবার কপি করে নিয়ে আসতে পারি।
নিয়ে এসে এখানে বসিয়ে দিতে পারি। তো এইভাবে আমি কাজটা করতে পারি। এখানে কয়েকটা আবার ব্ল্যাক স্ট্রোক দেয়া আছে, এটাকে হোয়াইট স্ট্রোক করে দিই, একটু স্ট্রোকটা বাড়িয়ে দিচ্ছি। ফাইন, আশা করছি এতটুকুর মধ্যে হয়তো কারোর কোনো প্রশ্ন নেই। এটা জাস্ট আমি একটা স্ট্রাকচার দাঁড় করালাম, এখানে কিছুই করিনি এখনো, আমি সেম রেশিও গুলো নিয়ে স্ট্রাকচার দাঁড় করালাম। এর মধ্যে ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, দেখেন আপনি এখান থেকে যদি কোনো রেশিও নিয়ে কাজ করেন, অর্থাৎ এখান থেকে যখন সার্কেল নিবেন, এই সার্কেল থেকে একটু খেয়াল করেন, এখান থেকে যখন আমি কোনো সার্কেল নিলাম, সার্কেলটাকে কিন্তু আমি ছোট কিংবা বড় করতে পারবো না। ঠিক আছে, আমার এক্স্যাক্টলি যে সাইজটা আমি ক্রিয়েট করেছি তার ভিতরেই থাকতে হবে। আমি ছোট বা বড় যদি করি, সেক্ষেত্রে আমার গোল্ডেন রেশিওটা আর গোল্ডেন রেশিও থাকবে না, সেটা রেশিওটা চেঞ্জ হয়ে যায়। তো আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটু আর্টবোর্ডের নিচে চলে যাই, এটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসি। আমি এই কপিটার মধ্যে কাজ করব, রিয়েল যে স্ট্রাকচারটা আমি ক্রিয়েট করেছি ওইটা ওইখানেই থাক। যদি আমার এই কাজের মধ্যে যদি কোনো প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে আমি আবার চলে যাব ওই জায়গাটায়, সেখান থেকে আমি এবার ক্রিয়েট করে নেব। সো আমি এই যে একটা স্ট্রাকচার তৈরি করলাম, এখানে একটু কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন গুলো একটু দেখে নেই সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু মিলেছে কিনা। এভাবে কন্ট্রোল ওয়াই দিয়ে আপনারা আউটলাইনটা চেক করতে পারেন যে আপনাদের প্রত্যেকটা আউটলাইন ঠিকঠাক আছে কিনা। ফাইন, এবার যে কাজটা করব, আমার তো এটা স্ট্রোক ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ আউটলাইনটা দেখা যাচ্ছে, মানে বর্ডারটা দেখা যাচ্ছে প্রত্যেকটা শেপের। সো আমি এটাকে কি করব, ফিল কালার করে দিচ্ছি। আমি ফিল কালার করে দিলাম। আর এখানে যে একটা বেজ নিয়েছিলাম, সেই বেজের কালার গুলো অফ করে দিচ্ছি। কালার গুলো অফ করে দেওয়ার কারণ হচ্ছে আমার কাজের সুবিধার্থে, আদারওয়াইজ এটাও প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো এবার কাটাকুটির কাজ করব, আমি চলে যাচ্ছি শেপ বিল্ডার টুলে। আমার যে অংশগুলো প্রয়োজন নেই সেই আমি কেটে দিব। সো এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি, অল্টার ধরে ধরে কাজ করছি, অল্টার ধরে কেটে দিব। আবার যখন অ্যাড করব তখন আমি অল্টারটা ছেড়ে দিব। এখান থেকে একটা কালার নিয়ে নিলাম, এখানে এখানে আমি আরেকটা কাজ করতে পারতাম, লোগোটা আরেকটু সুন্দর হওয়ার জন্য আমি একটু এটা ডিলিট করছি। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এইখানে আমি এই যে এই শেপটার আরো একটা শেপ আমি ক্রিয়েট করতে পারি ঠিক এই জায়গাটায়। এটা কেন করলাম একটু পরে আপনারা দেখতে পাবেন। এবং এখানে আমি চাইলে একটা পা নিতে পারি, যেহেতু পা নেইনি, পার ব্যাপারটাও আছে, এখান থেকে ছোট্ট কিছু একটা নিয়ে নিই, ছোট্ট একটা শেপ নিয়ে এখান থেকে পা নিয়ে নিতে পারি। পা নিয়ে নিলাম, এটাকেও আমি সেম ভাবে দুইটা করে দিলাম, অল্টার ক্লিক করে আমি আরেকটা নিয়ে নিলাম। ঠিক আছে, এটা কেন করলাম, কি কারণ, এটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। সো এবার আবার একইভাবে আমরা কপি করছি, অল্টার ধরে এটাকে নিয়ে আসলাম, এবং এবার যে কাজটা করব সেটা হচ্ছে স্ট্রোকের ভ্যালু ছিল, আমি এটাকে স্ট্রোক অফ করে দিয়ে আমি ফিল কালার করে দিলাম, স্ট্রোক সবকিছু অফ থাকবে। ফাইন, এবং এখানে যে একটা বেজ নিয়েছিলাম, সেই বেজের স্ট্রোক ফিল সবকিছু অফ করে দিব। দেওয়ার পর আমি সবগুলোকে সিলেক্ট করছি, করার পর চলে যাচ্ছি শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলটা হচ্ছে আমার অবজেক্টে কাটাকাটি করার জন্য ব্যবহার করা হয়। সো অল্টার ধরে রেখে আমি কাট করছি, অল্টার ধরে রেখে কাট করছি। আমি এখান থেকে একটা কালার নিয়ে নিই, তাতে আমি যখন একটা শেপের সাথে আরেকটা শেপ জোড়া দিব তখন এটা কালার ক্রিয়েট করবে। ওকে ফাইন, এখানে কাট করছি। আমরা একটু জুম করে কাজ করি, এই জায়গাটা মাইনাস করে দিচ্ছি, একটু জুম করে করে কাজ করব, তাতে আমাদের ক্লিয়ার হবে বা আমাদের কাজের সুবিধা হবে। এখানে আমি কেটে দিচ্ছি, আমার বাড়তি জায়গাগুলো কেটে দিব, আমার যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলোকে আমি রেখে দিব। আমরা নিচে খেয়াল করি, নিচের এই
শেপগুলো আমাদের প্রয়োজন নেই। নিচে এই যে এইখানে আরো কিছু শেপ আছে, কেটে দিচ্ছি। এখানে একটু খেয়াল করি আছে কিনা কোনো শেপ। এই যে দেখেন খুব ছোট একটা পার্ট, জুম না করলে এটা কিন্তু বোঝাই যাবে না, সো এটাকেও আমরা কেটে দিচ্ছি। আচ্ছা, এবার এখানে দেখেন, এখানে অ্যাড করে দিচ্ছি, এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে একটু খেয়াল করবেন। হ্যাঁ, উপরে চলে যাচ্ছি, মাথার পোর্শনটা আমি ঠিক করে দিচ্ছি। ফাইন, সরি, ওকে ফাইন। সো এইভাবে মোটামুটি একটা স্ট্রাকচার আমি দাঁড় করিয়ে নিতে পারলাম, বা আমি একটা শেপ নিয়ে নিতে পারলাম। এবার আমি এটাকে, এই যে লেজের যে অংশটা, এটাকে হালকা একটু দূরে সরিয়ে দিই। মাথার যে পোর্শনটা, এটাকে একটু দূরে সরিয়ে দিই। আমরা দেখতে পাচ্ছি যে মাথার সাথে এটা গ্রুপ হয়ে আছে, সেটাকে আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ করে শুধুমাত্র মাথাটাকে আমরা ধরছি, ধরে একটু সরিয়ে দিচ্ছি, এবং দেখতে পাচ্ছি এটার পেছনে আরো একটা অবজেক্ট আছে, সেটা কাটাকাটি করার কারণে এই ধরনের অবজেক্ট হয়, সেটাকে ডিলিট করে দিলাম। মোটামুটি একটা এই শেপ। এবং এটাকে এবার আমি আর্টবোর্ডে নিয়ে যাই, এখান থেকে কপি করে নিয়ে যাই, এবং এইবার কিন্তু আমি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি। অলরেডি আমি লোগোটাকে ক্রিয়েট করেছি, এবার আমি এটাকে চাইলে ছোট করতে পারি। এবার প্রশ্ন হতে পারে, আপনি তো বলেছিলেন যে আপনি শেপ যেন ছোট না করা হয় বা বড় না করা হয়। দেখেন এখন যখন আমি ছোট করছি, সবগুলো কিন্তু সেম 1.618 রেশিও অনুযায়ী ছোট হচ্ছে, সবগুলোকেই ছোট করছি কিন্তু একসাথে। সো এটা হচ্ছে বিষয়, আপনারা পরবর্তীতে ছোট করে কাজ করতে পারেন। আচ্ছা, এখান থেকে আমি এখন কালার দিয়ে দিব। কালারের জন্য আমি বলেছিলাম যে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, আপনারা অনেকেই কালার নিয়ে করতে পারেন। আচ্ছা, প্রথমত আমি এটাকে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এবার আমি চলে যাই আমার নেটে চলে যাই। এখানে কি দেখা যাচ্ছে? আমি নেটটা ওপেন হ্যাঁ হ্যাঁ করেছিলাম। দেখা যাচ্ছে, আচ্ছা, দেখা ঠিক যাচ্ছে। আছে, ঠিক আছে। সো এখানে আমি চাচ্ছি যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। গ্রেডিয়েন্ট কালার অনেকেই যারা নন ডিজাইনার আছেন, অনেকেই হয়তো বুঝতে পারেননি যে গ্রেডিয়েন্ট কালারটা আসলে কি। গ্রেডিয়েন্ট কালার হচ্ছে এক বা একাধিক কালারের একটা মিশ্রণ, সেটাকে গ্রেডিয়েন্ট বলা হয় গ্রাফিক্স ডিজাইনের ভাষায়। সো এইটা আসলে কম্বিনেশন করে কিভাবে কাজ করব, নিজেরা ক্রিয়েট করতে যাবেন না, এটার জন্য একটা সাইট বলে রাখি, ইউআই গ্রেডিয়েন্ট। ইউআই গ্রেডিয়েন্ট লিখে গুগলে সার্চ করবেন, যে প্রথমে যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে করে দেয়া অসংখ্য গ্রেডিয়েন্ট কালার আপনি পাবেন। এই যে শো অল গ্রেডিয়েন্ট, এটাতে যখন আমি ক্লিক করছি, অনেক গ্রেডিয়েন্ট আমি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা কালার নিতে পারবো। আবার যদি আপনি এই যে উপরেও আরো কালার আপনি সিলেক্ট করতে পারেন, আপনার যেটা প্রয়োজন, আপনার এক্স্যাক্টলি যেটা প্রয়োজন আপনি সেখান থেকে ওইটা নিতে পারেন। আমি একটু দেখি কোন কালারটা ভালো মানায়, সেটা নিয়ে কাজ করব। কোন কালারটা নেওয়া যায় দীপ্ত? ফ্লেয়ারটা নে, ফ্লেয়ার 1 2 3, 3 নাম্বার নিচেরটা ফ্লেয়ার। এটা ইভিনিং না সানশাইন, না না, এটা নিচেরটা। এটার নিচে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, একদম গোল্ডেনের মতো একটা কালার আপনি চুজ করেছেন, ঠিক আছে, আমি এটা নিয়ে নিচ্ছি। সো এই যে দেখেন, এটা যখন আমি ক্লিক করলাম, উপরে আমি কালার কোডটা পাচ্ছি। আপনারা যারা ডিজাইনিং জানেন বা যারা ডিজাইন নিয়ে কাজ টাজ করেন, তারা অনেকেই জানেন যে কালারের কোড রয়েছে। কালার এক্স্যাক্টলি সেম কালার আপনারা মেক করতে পারবেন না যদি না কোড জানেন। সো এখানে যখন আমি কোডের উপর একটা ক্লিক করছি, কোডটা আমার কপি হয়ে যাচ্ছে। কপি হয়ে যাওয়ার পর আমি চলে যাচ্ছি এখানে, আমি প্রথমত একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি। শেপ নিয়ে এটা কালারটা আমি আহ, এখানে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে এই যে এখানে কোড বসানো যায়, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবং যে হ্যাশট্যাগ একটা আছে, দেখেন অলরেডি সফটওয়্যারে হ্যাশট্যাগ দেওয়া আছে, সো আমি এখানে হ্যাশট্যাগটা কেটে দিচ্ছি, দিয়ে ওকে প্রেস করছি। আমার এখানে কিন্তু কালারটা চলে আসলো। ওকে, সো আমি সেকেন্ড কালারটার জন্য আরেকটা রেক্টেঙ্গেল শেপ কপি করে নিলাম, চলে যাচ্ছে আমার সেই সেকেন্ড কালারটা হচ্ছে এটার উপরে আমি একটা ক্লিক করলাম, চলে আসলো, কালারটা কপি হয়ে গেল। এখানে ডাবল ক্লিক করছি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, হ্যাশট্যাগটা আমি উঠে দিচ্ছি। ওকে, সো এইবার আমি আমার যে লোগোটা আছে সেই লোগোটার জন্য গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। সো গ্রেডিয়েন্টের জন্য উইন্ডোতে চলে যাব, উইন্ডো থেকে
উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট আনার পর এই যে গ্রেডিয়েন্ট চলে আসলো, গ্রেডিয়েন্টে একটা ক্লিক করলাম, এখানে ডিফল্ট ভাবে সাদা এবং কালোর একটা গ্রেডিয়েন্ট করে দেওয়া থাকে, আমি সেটা নিচ্ছি না, আমি এখান থেকে কালারটা নিব। সো এই যে প্রথমটাতে ক্লিক করছি, আইড্রপার নিচ্ছি, এখান থেকে কালারটা নিয়ে নিলাম, আবার এটাতে ক্লিক করছি, আইড্রপার নিয়ে এখান থেকে কালারটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, সো এখান থেকে আমি কালারটা এইভাবে নিয়ে নিলাম। এবার আমি চলে যাই, এটাকে একটু জুম করি, জুম করে আমার যে গ্রেডিয়েন্ট অপশনটা আছে এই গ্রেডিয়েন্ট থেকে আমি ক্লিয়ার করে দিই বিষয়টা, একদম সুন্দরভাবে একটা কালার ক্রিয়েট হয়ে যায়। সো কালারটা কেমন হলো দীপ্ত, একটু জানান। কালারটা কালারটা মানিয়েছে কি? আমার, হ্যাঁ, আমার দিকে তো মানাতেছে মনে হচ্ছে। যদি অডিয়েন্স থেকে কেউ কিছু বলতো তাহলে বেটার হইতো। জি, তবে অডিয়েন্স হ্যাঁ, কেউ। আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এটা অনেক মানাইছে। আর যদি এটা আসলে কালারটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কোন ব্র্যান্ডের, ব্র্যান্ডের উপর, হ্যাঁ রাইট ওইটাই। রাইট, ব্র্যান্ডের কারণ উপর, যদি টেকনোলজি হয় তাহলে আবার এটা হবে না। ন্যাচারাল একটু সবুজ রাইট সবুজ দেওয়া যেত। আর রাইট, টেকনোলজি হলে টেকনোলজি একটু হলে ব্লু এটা আবার গ্রেডিয়েন্ট, ব্লু গ্রেডিয়েন্ট রাইট কিছু রাইট। দেওয়া যেত। সো সো ব্লু আমরা ব্ল্যাক। আমরা ব্লু কালার একটা নিয়ে নিই, আমরা এটা এই হট কালারটা না নিই, আমরা একটা ব্লু ব্লু টাইপের কোন একটা কালার দেখি পাওয়া যায় কিনা, ঠিক আছে? আপনি একটু দেখবেন দীপ্ত, ব্লুতে চলে যাই, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হুম, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ওকে ফাইন। সো এখান এই থেকে এটা দেখেন, নে, ব্লু রাসবেরিটা নে। ব্লু, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে নিচ্ছি। এখান থেকে এটা কপি করলাম, কপি করে এখানে ডাবল ক্লিক, কন্ট্রোল ভি পেস্ট, ওকে। আবার এটার জন্য চলে যাচ্ছি সেই এটাতে, কপি করলাম, ডাবল ক্লিক করছি। অডিয়েন্স কোনো প্রশ্ন করছে কিনা একটু জানাবেন দীপ্ত। অডিয়েন্স প্রশ্ন না, বলছে দারুণ। তারপর বলেছে আচ্ছা, আফিফ আহনাফ অসম কাকু, আচ্ছা কবির আচ্ছা, হোসেন বলেছেন গর্জিয়াস, সাদেক আহমেদ এক্সট্রা অর্ডিনারি, আচ্ছা জাকি আল নাইম জিহান ভালো হয়েছে অনেক। ওকে ওকে। আশা আপনাদের করছি যদি কোনো অনেকে এখান কোশ্চেন থেকে থাকে কিছু। তাহলে আপনি জানাইতে পারেন আমাদের। এই তো এখন হচ্ছে টেকনোলজি ফিল্ডে আসছে এই কালারটার টেকনোলজি উপরে। একটা ব্যাপার চলে আসছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আমি এটাকে রাইট। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, এবং একটা জিনিস খেয়াল করবেন, অনেকেই টেকনোলজির মধ্যে কিছু আইকন ইউজ করে, সেটা হচ্ছে ক্লাউড বা মেঘ, মেঘের একটা আইকন ক্রিয়েট করে, খেয়াল করেছিলেন দীপ্ত? হ্যাঁ অবশ্যই ক্লাউড। তো হ্যাঁ, এইখানে এটা দেখেন, হয়। ক্লায়েন্টকে কিন্তু এটাও বলা যেতে পারে যে আমাদের ডিজাইনটা অনেকগুলো মেঘের শেপ এনে তারপর কিন্তু কাঠবিড়ালির একটা শেপ নিয়ে এসেছে। এটাও কিন্তু একটা দারুণ কনসেপ্ট। হ্যাঁ, বলা যায়। কনসেপ্ট আবার কনসেপ্ট আসলে আপনারা করতে করতে আপনারা চিন্তা করবেন কিভাবে কি কনসেপ্ট করা আবার যায়। অপূর্ব, এটা ধর ইও করা যেতে পারে, ধর এখানে যদি নেগেটিভ স্পেসটা ইউজ করা যায় আর কি। হ্যাঁ, মানে এটাও হয়, মেঘটা দেওয়ার পরে যদি আমরা কাট করে দিই শেপ বিল্ডার টুল দিয়ে, তাও ইউজ করা যেতে পারে আর তাও কি, ইউজ করা নেগেটিভ যায়। স্পেস। আচ্ছা, আপনি একটা ব্র্যান্ডের নাম বলেন, টেকনোলজি বেসড একটা ব্র্যান্ড নাম বলেন যেটা এখানে লিখে দিতে পারি, বা চাইলে স্কোয়ারেলও দিতে পারি, স্কোয়ারেল স্কোয়ারেল টেকনোলজি, আইটি পয়েন্ট, তাও হয়। স্কোয়ারেল আইটি পয়েন্ট বা অথবা বা স্কোয়ারেল। স্কোয়ারেল টেকনোলজি। আচ্ছা, হ্যাঁ উইন্ডোতে স্কোয়ারেল। চলে যাব, উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, ক্যারেক্টারে গিয়ে আমি এটা, এই যে এটা হচ্ছে আমার ক্যারেক্টার অর্থাৎ টেক্সট, আমার ক্যারেক্টার না, এটা হচ্ছে সফটওয়্যারের ক্যারেক্টার প্যালেট, বা টেক্সটকে আমরা ক্যারেক্টার বলে থাকি। তো এখান থেকে আমরা এটা বাড়িয়ে নিচ্ছি, টেক্সটের সাইজটা একটু বাড়িয়ে নিলাম, অনেক বড় হয়ে গিয়েছে যার কারণে দেখা যাচ্ছে না, আমি একটু কমিয়ে নিচ্ছি, এই যে এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আহ একটা ফন্ট নিয়ে নিচ্ছি, বার্লো নামে যে ফন্টটা আছে সেটা আমি নিয়ে নিলাম, এটা বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে একটু ছোট করে দিচ্ছি, ফাইন। আচ্ছা, এটাকে আমি কপি করে নিচে নামিয়ে ফেলি, নামিয়ে এখানে টেকনোলজি, টেকনোলজি, এটার সাইজ আরো ছোট হবে, এবং এটা থিন হয়ে যাবে, অর্থাৎ ক্যারেক্টারটা পাতলা টাইপের একটা ক্যারেক্টার হবে, ফাইন।
সো এখানে আমরা কিন্তু এই টেক্সটটার মধ্যে কালার দিতে পারি। টেক্সটের কালারটা কিরকম দিতে পারি, এখান থেকে আমি চাইলে এই কালারটা নিতে পারি এটার জন্য, অথবা গ্রেডিয়েন্টও ইউজ করতে পারি। গ্রেডিয়েন্ট আমরা ইউজ করে নিতে পারি। এখানে গ্রেডিয়েন্ট অলরেডি আছে। এটা গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এটাকে আউটলাইন করে নিতে হবে। সো আউটলাইন করার আগে যারা আউটলাইট করার আগে তোর কাছে কি ওপেন সান্স ফন্টটা আছে নাকি? ওপেন হ্যাঁ সান্স থাকার কথা, আমি একটু খুঁজে নিচ্ছি। ওই ফন্টটা মনে Open, বেশি হ্যাঁ ভালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওপেন ওপেন সেন্স সান্স ইউজ সেমি করতে বোল্ড, পারো। সেমি বোল্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেমি বোল্ড, শুধু সেমি বোল্ড, ইটালিক না, সেমি বোল্ডটা দিয়ে আর নিচে এটা দিতে পারো। না এটা দেখতে লিখতে নয়, পারো। শুধুমাত্র সেমি বোর্ড দেয়া আছে, দেখেন কেমন হ্যাঁ হচ্ছে। রাইট, এটা নিচের দিতে পারি। টেকনোলজিটাও চেঞ্জ করে দিই। আচ্ছা আমরা চাইলে এটা করতে পারি, এটা সবগুলো বড় হাতে থাকতে পারে। এটা কেমন হয়? ওপেন সেন্স লাইট দিয়ে দিচ্ছি এখানে। এটার ফন্ট সাইজটা একটু ছোট করে দিব, দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, দেখতে একটু সুন্দর দেখাবে। ফাইন, এতটুকু করলাম, করার পর আমি সবগুলোকে ধরছি, ধরে অ্যালাইন করব। অ্যালাইনের যে অপশনটা আছে, অ্যালাইনের অপশনের মধ্যে অ্যালাইন টু আর্টবোর্ড সবগুলোকে মিডল করে দিচ্ছি। মিডল করে দেওয়ার পর এবার আমি চাইলে টেক্সটের কালারটা ব্ল্যাকও রাখতে পারি, আমি চাইলে টেক্সটের একটা আলাদা কালার দিতে পারি। আমি একটু কালার দিয়ে দেখি টেক্সটের কালারটা কেমন হয়। আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি, তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনটা নিয়ে এটাকে আমি মিক্সড করে দিচ্ছি। সো এরকম একটা লোগো হতে পারে, দেখেন মোটামুটি ভালো একটা লোগো হয়ে গিয়েছে আমাদের। দীপ্ত আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেছি আমি। সো লোগোটা কেমন হলো জানাবেন, অডিয়েন্স কি বলছে। অডিয়েন্স, আচ্ছা, এসকে মালিহা বলেছেন ডুইং গ্রেট। দীপঙ্কর সরকার বলছে কোশ্চেন ছিল। হ্যাঁ, আপনি কোশ্চেন করতে পারেন। জি অবশ্যই দীপঙ্করদা আপনি কোশ্চেন করতে পারেন। অবশ্যই কোশ্চেন করতে পারেন। টেকনোলজি কালারটার বেশি প্রশংসা করেছেন হুসাইনুল হক। আচ্ছা, আচ্ছা, দারুণ কালার কম্বিনেশন সাজেব রহমান, ধন্যবাদ। আব্দুল হ্যাঁ আল এই তো এই যে মাহাদি, রেলি আসো। কালার কম্বিনেশনের জন্য আমি যে টেকনিকটা দেখিয়ে দিলাম, ইউআই গ্রেডিয়েন্ট, এই সাইটটা আপনারা ইউজ করতে পারেন। এখানে আসলে আপনাদের মাথা ঘামানোর কিছু নেই, যেই কালার কম্বিনেশনটা পছন্দ হবে সেখান থেকে ওই কালারটা নিয়ে নেবেন। তবে এটা হচ্ছে অবশ্যই একটা এটা ব্র্যান্ডের মানে টাইপের উপর ব্র্যান্ড নির্ভর করে। অনুযায়ী, এক্স্যাক্টলি ব্র্যান্ড আগে টাইপ। রিসার্চ করবেন যে কোন ব্র্যান্ডের ডিজাইন আপনি করছেন। এখন দেখেন এখানে এটা যদি কোনো রেস্টুরেন্টের ডিজাইন হতো সেক্ষেত্রে কিন্তু আবার এই কালারটা একদমই মানানসই হতো না। রেড অরেঞ্জ ঠিক হলে আছে, তখন বেটার হতো একটু তখন ওই কম্বিনেশনটা। যে প্রথমে যে কালারটা নিয়েছিলাম আমরা রাইট সেটা রাইট, হতে ওটাও মনে পারে, হইতো। হ্যাঁ, ওটা মানাতো। ঠিক আছে, সো আশা করছি আপনারা এনজয় করেছেন আমাদের এই লাইভ সেশনটা। কারোর প্রশ্ন অনেক থাকলে অবশ্যই সুন্দর। করবেন। সৃষ্টি আপু লিখেছেন অনেক সুন্দর হয়েছে স্যার। আচ্ছা, তারপর আহ, লিখেছে অনেক সুন্দর হয়েছে স্যার, হ্যাঁ উনিও আমার ব্যাচের একজন স্টুডেন্ট, উনি খুব ভালো কাজ করেন। তারপর আর কারা কারা কি ইতি প্রশ্ন আপু করছেন? লিখেছেন দীপ্ত ভাই লোগো ডিজাইন শিখবো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা অবশ্যই নাই। অবশ্যই অবশ্যই দীপঙ্কর শিখবেন সরকার, প্রথম আপনি যদি সার্কেল। কোশ্চেন করতে চান আপনি আচ্ছা লেখছে প্রথম সার্কেল কি নিয়মে নিব? প্রথম সার্কেলের কোনো নিয়ম নেই। প্রথম সার্কেল আমি বলেছিলাম আপনি হাইট এবং উইথ দুইটা সেম রেখে যে কোনো ভাবে আপনি যে কোনো একটা শেপ নিতে পারেন, তবে অবশ্যই সেটা যেন ছোট হয়। এটা 100 পিক্সেল নিতে পারেন, 50 পিক্সেল নিতে পারেন, বা সর্বোচ্চ 200 পিক্সেল আপনি নিতে পারেন। ঠিক আছে, তারপর ওইটার আপনি যে পিক্সেলটা নিচ্ছেন ওইটার উপর বেস করে 1.618 রেশিও মেনটেন করে বাকি সার্কেল গুলো চলে আসবে।
আশা করি আশা করছি সবারই ভালো লাগছে। আপনি কি বাংলাদেশ থেকে? আচ্ছা, সৌম্যজিৎ দত্তা। আচ্ছা, এমডি কবির হোসেন বিডি লিখেছেন, অসাধারণ স্যার। ওকে, ফাইন। সৌম্যজিৎ দত্ত, আপনারা কি বাংলাদেশ থেকে? জি, আমরা বাংলাদেশ থেকে। আমি অপূর্ব ভট্টাচার্য, আর এখানে আমাদের সাথে আছেন হাসিবুল হাসান দীপ্ত। সৃষ্টি বেস্ট লিখছে বেস্ট টিপস টিপস ফর ফর গ্রেডিয়েট। গ্রেডিয়েন্ট। জি, ওকে, গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য এই সেটটা আসলে খুবই ভালো। খুবই কার্যকরী। আপনার এত কালার কোড নিয়ে চিন্তা করতে হয় না, অটো তৈরি করা থাকে, আপনি জাস্ট ড্র্যাগ করে আপনি বসাবেন জাস্ট। খান খান রায়হান, হ্যাঁ। রহমান, মিস করে ফেললাম, সমস্যা নাই, দোস্ত, লাইভটা থাকবে, পেজে অবশ্যই থাকবে, পেজ অবশ্যই থেকে দেখে নেবেন। পেজ থেকে দেখে নিবি আর শেয়ার করে দিস। ওকে, ইয়াসিন সো আলম রোহান, অসম। অসম। ছবির উপর সার্কেল গুলো, আচ্ছা ছবির উপর সার্কেল গুলো, ওই যে আমি প্রথমে যে সার্কেল গুলো ক্রিয়েট করলাম সেখান থেকে আমি কপি করে করে ছবির উপর সার্কেল বসালাম। দীপ্ত ভাইয়ের সাথে কন্টাক্ট করার ওয়ে কি? ফেসবুক? দীপ্ত ভাই, আপনার সাথে কন্টাক্ট করার বিষয়টা একটু ক্লিয়ার করে দেন। আপনি ফেসবুকে নক দেন, আমি দেখতেছি ব্যাপারটা। আচ্ছা, দীপ্ত যাই ভাই, হোক। জি, আমি বললাম জাকি আল নাইম জি, আর আপনি ফেসবুকে নক দেন, আমি দেখতেছি, রিকোয়েস্ট পাঠান আপনি। আচ্ছা। তো তারপরে একজন বলেছেন দুজনের উপস্থাপনই ভালো লাগছে, আরো কিছুক্ষণ চলুক দাদা। অবশ্যই। আমি ইন্ডিয়া থেকে, ভালো লাগলো, খুব কাছের মানুষ আপনারা। ওকে, ধন্যবাদ। অবশ্যই ইন্ডিয়া থেকে যারা আছেন, অবশ্যই আপনাদের ইন্ডিয়ান মানুষদের কাছে যেন পৌঁছে যায় ভিডিওটা, একটু শেয়ার করে দিবেন আপনারা অবশ্যই। তাহলে খুবই ভালো হয়। যারা জানতে ইচ্ছুক বা এই সেক্টরে ভালো ইনফরমেশন দেওয়ার মতো মানুষ খুবই কম। সো ভালো ইনফরমেশন যেন তারা পায়, ভালো কিছু যেন শিখতে পারে, সেজন্য অবশ্যই শেয়ার করে দিবেন। বন্ধু বান্ধব যারা আছে তারা যদি ইন্টারেস্টেড হয় অবশ্যই এখানে শেয়ার করে দিবেন, তাদের কাছে শেয়ার করে দিবেন, তারা যেন ভালো কিছু শিখতে পারে। আচ্ছা, দীপঙ্কর দা, এখানে কল করা যাবে? আচ্ছা, না, এখানে কল করা যাবে না। আমি আপনার এই লাইভটা শেষে আমি আপনাকে পরবর্তীতে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার ওভারঅল বিষয়টা আমি আরো ভালোভাবে ক্লিয়ার করে দিব। আপনি মনে হয় সার্কেলের বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছেন। তাও তাও আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যে সার্কেল হচ্ছে প্রথমত আপনি আপনার ইচ্ছে মতো হাইট এবং উইথ দুইটাকে একসাথে রেখে, দুইটাকে সেম ভ্যালু দিয়ে আপনি একটা হাইট এবং উইথ করবেন, নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে আপনি ট্রান্সফর্মে চলে যাবেন। সেখান থেকে আপনি ইনটু 1.618 হরিজন্টাল ভ্যালু, ভার্টিক্যাল ভ্যালু সেখানে দিয়ে ওই সার্কেল গুলো নিয়ে নেবেন। অনেকে আরো কিছুক্ষণ চলুক, আরো কিছুক্ষণ, আচ্ছা, অবশ্যই আরো কিছুক্ষণ। আপনারা প্রশ্ন করুন, আমি উত্তর দিচ্ছি, আমি আছি, দীপ্ত আছি। আপনারা প্রশ্ন করুন, সবার প্রশ্ন নিব। তবে আপনারা এছাড়াও যদি বলে চান নিচ্ছি, পরবর্তীতে আরেকটা ক্লাস নেওয়া যেতে পারে, কারণ অলরেডি 1 ঘন্টা ক্রস করে গেছে। সো হ্যাঁ, আপনারা পরবর্তীতে আরো বিভিন্ন অনেকে, টপিকের উপর, আরো বিভিন্ন টপিক আপনারা আপনারা জানতে চাইলে পারেন বা টপিক অনেকেই সাজেস্ট করতে পারেন, টপিক অন্য সাজেস্ট বিভিন্ন করতে টপিক পারেন। নিয়ে ইন্টারেস্ট থাকতে পারেন, সেগুলো সাজেস্ট করবেন কাদের কি টপিক আছে। আমরা এরকম লাইভ সেশন আরো করব যদি ইন্টারেস্ট পাই। যদি মানুষের মধ্যে ইন্টারেস্ট পাই অবশ্যই এরকম লাইভ সেশন আরো করব। আর অনেকেই জানতে চাচ্ছেন আমাদের কন্টাক্ট ইনফরমেশন জানতে চাচ্ছেন। আমি একটু আমাদের ফেসবুক, আচ্ছা এইখানে দেখেন, এই যে একটা লোগো ডিজাইন স্ক্রিনে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, 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 রাইট। আচ্ছা দেখেন, এইখানে এই যে এটাও কিন্তু, এই মাছের শেপটা এটাও কিন্তু গোল্ডেন রেশিও মেনটেন করে করা, খুবই ইজি একটা শেপ। এখানে দেখেন মাত্র কয়েকটা শেপ নিয়ে করা হয়েছে, এটাও গোল্ডেন রেশিও মেনটেন করে করা। আপনি যদি আমাদেরকে ফেসবুকে খুঁজতে চান, আপনার এই যে এখানে অপূর্ব ভট্টাচার্য, তাছাড়া আপনারা যে পেজটাতে আছেন এখন, যে পেজটা থেকে লাইভ দেখছেন, এটা আমারই পেজ। এখানেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, বা এটা হচ্ছে আমার আইডি, এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তারপর হচ্ছে হাসিবুল হাসান দীপ্ত, আমি তার আইডিটাও একটু শেয়ার করছি। ইনি হচ্ছেন হাসিবুল হাসান দীপ্ত, আমার সাথে যিনি উপস্থাপন করছেন। তার সাথে আপনারা এইভাবে কন্ট্যাক্ট করতে পারেন, তার সাথে আপনারা এইভাবে কন্ট্যাক্ট করতে পারেন। ইন্টারেস্টেড ভাইয়া, আচ্ছা, এরকম সেশন আরো চাই। অবশ্যই, অবশ্যই আরো বিভিন্ন বিষয় নিয়ে, আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব এরকম লাইভ সেশনে। খরগোশের উপর সার্কেলের ব্যাপারে কি নিয়মে করব? কোনো নিয়ম নেই। খরগোশের উপর সার্কেল যে প্রশ্নটি করেছেন দীপঙ্কর দা, খরগোশের উপর সার্কেল আসলে আমি প্রথমে একটা সার্কেল নিয়ে নিলাম,
নিয়ে নেওয়ার পর খরগোশের ঠিক যে যে জায়গায় মানে আমি একটা জাস্ট স্ট্রাকচার দাঁড় করালাম। দেখেন আপনি একটু খেয়াল করেন, খরগোশের ছবিটাই একটু যাই আমি। স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার, দীপ্ত? এখনো আসেনি, আসতেছে, লোডিং মনে হচ্ছে, আসেনি এখনো। আচ্ছা আচ্ছা তো ইলাস্ট্রেটরটা একটু চেক করতে পারেন। হ্যাঁ, আসতেছে এখন। আচ্ছা আচ্ছা, আশা করি চলে এসেছে নাকি? একটু লোডিং হচ্ছে, জি জি। ওকে ফাইন। সো এখানে দেখেন খরগোশের উপর আমি জাস্ট যে যে জায়গায় আমি সার্কেল দেখতে পেয়েছি, আমি সেই সেই জায়গায় সার্কেল বসিয়ে দিয়েছি। আমার কিন্তু এক্স্যাক্টলি এই খরগোশটার মতো কিন্তু লোগোটা হয়নি। দেখেন একটু আমরা যদি খালি চোখে একটু ভালো মতো দেখি, এইখানে ওর বডি শেপটা একটা সার্কেল আছে, এখানে ও যে পাটা রেখেছে এটা একটা সার্কেল, ওর মাথাটা আমি দুইটা সার্কেল দিয়ে একটা ডিম্বাকৃতি শেপ করেছি। এখানে লেজটাও কিন্তু একটা সার্কেলের মতো হচ্ছে। সো এইভাবে আসলে আপনাকে একটু দেখতে হবে যে কিরকম হয়, তারপর আপনি সার্কেল বসিয়ে বসিয়ে করে ফেলবেন। অবজেক্ট বেসিসের উপর আর কি ডিপেন্ড করতেছে যে সার্কেলটা কোন জায়গায় কখন আমি কিভাবে জাস্ট বসবে, আমি তবে জাস্ট দেখিয়ে রেশিওটা দিই। সেম থাকবে। এক্স্যাক্টলি, আমি জাস্ট দেখিয়ে দিলাম আপনাদের কনসেপ্ট আপনারা কিভাবে মেক করবেন। অনেকেই যে লোগো আপনারা কি করেন, আপনারা লোগো কপি করে ফেলেন, গুগলে সার্চ করেন। ধরেন টেকনোলজি লোগোই যেহেতু বানিয়েছি, আপনারা হয়তো গুগলে সার্চ করতেন যে টেকনোলজি বেসড লোগো, যে লোগোটা আপনাদের পছন্দ হতো ওইটার মতো করে এক্স্যাক্টলি সেম একটা লোগো তৈরি করে ফেলতেন সেখানে, তারপর আপনারা ক্লায়েন্টকে দিয়ে দিতেন। সো কোনো কারণে যদি কোনোভাবে কেস হয়ে যায় তখন কিন্তু মেইন কেসটা আপনার উপরই পড়বে। সো এই জন্যই আর কি এটা একটা বিষয় যে কনসেপ্ট কিভাবে নিবেন। আজকে আমি খরগোশের করলাম, আপনি যদি কোনো বার্ড শেপ পান সেটা করতে পারেন। যেমন আমি এখানে একটু দেখাই, আহ, একটু আগে হয়তো দেখিয়েছিলাম। প্ল্যান্টের লিফ শেপটা অনেক খুব ইজিলি করা যায়, লিফের উপর ডিপেন্ড করে। লিভ, হ্যাঁ রাইট, পাতার উপর ডিপেন্ড করে খুব পাতার ইজিলি উপর। কাজ করা যায়। এখানে আমি কিছু লোগো ডিজাইন দেখাই আমার, যেমন এটা মনে হয় একটু আগে দেখিয়েছিলাম, এই যে ফিশিং যে লোগোটা, দেখা যাচ্ছে কি দীপ্ত জি জি, স্ক্রিনে? এখন আসছে। হ্যাঁ, এটা কিন্তু গোল্ডেন রেশিও মেনটেন করে করা হয়েছে। এইখানে যদি নিচে যাই, আমি এক্সাম্পলও দেখিয়ে দিয়ে কোন ছবিটা থেকে আসলে আমি শেপটা নিয়েছি। দেখেন শেপটা আর ছবিটার মধ্যে কোনো মিল নেই, কোনোভাবেই মিল নেই। জাস্ট আমি ছবিটা দেখে দেখে আমি একটা স্ট্রাকচার ক্রিয়েট করেছি, ক্রিয়েট করে আমি এটা তৈরি করে ফেলেছি। এরকম ভাবেই আসলে কাজগুলো করতে হয়। যেমন আরেকটু নিচে যাই, এই যে অর্গানিক 60 নামে একটা লোগো ডিজাইন, আমার খুব জনপ্রিয় একটা লোগো ডিজাইন, অনেকেই এই ডিজাইনটা খুব প্রশংসা করেছেন। সো এই ডিজাইনটা আমার কিভাবে করা একটু খেয়াল করেন। আমি একটু লোগো প্রসেসটায় চলে যাচ্ছি, এই দেখেন লোগো প্রসেসটা একটু দেখেন। এখানে অনেকগুলো সার্কেল নিয়ে, এটাও কিন্তু গোল্ডেন রেশিও, এটাও একটা গোল্ডেন রেশিও মেনটেন করে করা হয়েছে। এটা দেখেন কোন জায়গা থেকে নিয়েছি, একটা পাতা থেকেই কিন্তু আমি আইডিয়াটা নিয়েছি, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু পাতার মতো হয়নি বা হবেও না, দরকার নেই। ওইরকম করে আমার দরকার নেই, আমার প্রয়োজন আমি কনসেপ্ট নিয়ে নেব, আমি কনসেপ্ট নিয়ে আমি আমার মতো করে ডিজাইন করব। সো অনেকে বলে থাকে যে এত কনসেপ্ট কোথায় পাবো, কি পাবো না পাবো। কনসেপ্ট আপনি প্রকৃতি থেকে নেন, আপনি ছবি থেকে নেন, ইমেজ থেকে নেন। কনসেপ্ট আপনি নিজে ক্রিয়েট করবেন এইভাবে, কনসেপ্ট অন্যভাবে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। যেমন এই যে আমার একটা ডিজাইন, এরকম কিছু ক্লিন ডিজাইন করবেন আপনারা অবশ্যই। আজকের সেশনের পর অনেকে যারা প্র্যাকটিস করবেন, ডিজাইনাররা আছেন বা আমার স্টুডেন্ট অনেকেই আছেন, তারা প্র্যাকটিস করবেন করে অবশ্যই আমাদের একটা গ্রুপ আছে, গ্রাফিক্স ডিজাইন ডিপার্টমেন্ট একটা গ্রুপ আছে। সো যারা আছেন অ্যাড, তারা অবশ্যই সেটা কাজগুলো আপনারা আপলোড করবেন, আমরা দেখব। এবং আমাদের এখানেও কিন্তু আমরা কিন্তু ব্যাচে ক্লাস নেই, যদি কেউ ইন্টারেস্টেড হন ভর্তি হওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই নক করবেন। পরবর্তী একটা ব্যাচ আসছে, আরম্ভ হচ্ছে। সো কার কি প্রশ্ন আছে একটু জানতে চাচ্ছি। খুবই সুন্দর উপস্থাপন, এটাই জানতে চেয়েছিলাম। ওকে, ধন্যবাদ দীপঙ্কর দা, আশা করছি এখন ক্লিয়ার হয়েছে। এটা একটু দেখান, কোনটা দেখাবো আমি বুঝতে পারিনি। উনি প্রবাবলি সম্ভব এইটা বুঝাইছে, প্ল্যান্টেডটা বুঝাইছে প্রবাবলি। কি বুঝি নাই? প্ল্যান্ট লিফেরটা, অর্গানিক 60।
ও আচ্ছা, এটা প্রচুর বড় একটা মানে অনেকগুলো সার্কেল ক্রিয়েট করে অনেকভাবে দেখাতে হবে। এটা লাইফটা তাহলে বড় হয়ে যাবে। তাও আমি জাস্ট একটু সিম্পল দেখাই, হালকা একটু সিম্পল দেখাই, জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য দেখাই। এখান থেকে আচ্ছা আমি ছোটই নেই, ছোট একটা সার্কেল নিলাম। আবার এখান থেকে এটা নিয়ে নিচ্ছি, সেমটাকে আমি একটু অ্যালাইন করে দিই। অ্যালাইন করে এটা এখানে রেখে দিচ্ছি, ইজি যদিও। এভাবে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে আপনারা সেম জিনিসটাকে কপি করে, আচ্ছা দুইটাকে কপি না করে প্রথমত একটাকে কপি করছি, এবার এটাকে কপি করছি। এই যে দেখেন একটা পাতার শেপ আমি অলরেডি পেয়ে গিয়েছি। আমি শেপ বিল্ডারে হোয়াইট চলে যাই। স্ট্রোকটা এই দেখেন 3 পাতার একটা শেপ কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। এটা যখন ফিল কালার দিয়ে আমি পুরোটা কমপ্লিট করব তখন কিন্তু অলরেডি একটা পাতার শেপ চলে আসবে। রাইট আমার রাইট। স্ক্রিন কি দেখা যাচ্ছিল তো? জি জি, আপনি হচ্ছে কালারটা চেঞ্জ করে দেন, হোয়াইট করে দেন স্ট্রোক থেকে। আচ্ছা এটা মেবি দেখা যায়নি এতক্ষণ, কালোর কারণে ভালো মতো স্পষ্ট হয়নি। আমি স্ট্রোকটা চেঞ্জ করে দিচ্ছি, এবার মনে হয় দেখা যাচ্ছে। রাইট রাইট, এখন ঠিক আছে। সো এইভাবে খুব প্র্যাকটিসের উপর নির্ভর করছে যে আপনি কত ক্লিয়ারলি ডিজাইনগুলো করতে পারেন। অবশ্যই ডিজাইনগুলো করবেন, প্র্যাকটিস করবেন। যারা ডিজাইনার আছেন অবশ্যই প্র্যাকটিস করবেন। সুন্দর ধারণা পেলাম, থ্যাঙ্কস এ লট অপূর্ব ভট্টাচার্য স্যার, থ্যাংক ইউ সো মাচ। কাকু এই লোগোটার মকআপ করে দেখানো যাবে? আচ্ছা আমি একটু মকআপ দেখাই, ভালো একটা প্রশ্ন করেছে। আহ, অবশ্যই আমি একটু মকআপ দেখাই। মকআপ লোগো ডিজাইনের কিছু স্ট্যান্ডার্ড মকআপ আপনারা করতে পারেন। অনেকে অনেক ধরনের 3D স্টাইলে মকআপ করে থাকে, দরকার নেই। যেহেতু আমরা স্ট্যান্ডার্ড ভাবে সিম্পলের মধ্যে লোগো ডিজাইন করেছি, আমাদের স্টাইলটাও থাকবে সিম্পল। সো আমরা সিম্পলি কিভাবে ডিজাইনটা করব বা মকআপটা করব, দেখেন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি। শেপের কালারটা অবশ্যই এই গ্রেডিয়েন্ট কালার হতে হবে, গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই। আচ্ছা এটা না স্ট্রোকে ছিল তখন। ওকে, সো আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম। এবার এই লোগোটাকে আমি অল্টার ধরে কপি করে নিয়ে আসছি। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে চলে যাব, ব্রিং টু ফ্রন্ট। আমি ফিল কালারটা হোয়াইট করে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা প্রেজেন্টেশন আমি রেডি করতে পারছি। দীপ্ত দেখা যাচ্ছে কি আমার স্ক্রিন? জি জি, এরকম এরকম প্রেজেন্টেশনে আসলে অনেক ধরনের সুবিধা আছে, দেখতেও সুন্দর লাগে আর কাজটা খুব দ্রুত হয়। দ্রুত হয়, কাজটাও খুব দ্রুত হয়, খুব দেখতে খুব আকর্ষণীয় মনে হয় এবং খুব ক্লাসি লাগে। অনেকে অনেকে লোগো ডিজাইন এখনো করে আসলে থাকে। থ্রিডি মকআপটা ইউজ করে, এটা আসলে সব ক্ষেত্রে প্রযোজ্য না। 3D হ্যাঁ মকআপটা ইউজ কিছু। করলে হচ্ছে কি যে অনেক সময় দেখা যায় আপনি যেই কালারের ডিজাইনটা করেছেন রাইট রাইট রাইট। তার থাকছে না, আর তার কালারটা সাথে পুরোপুরি হচ্ছে চেঞ্জ হয়ে যায়। ইন্ডাস্ট্রিয়াল লোগো, হ্যাঁ এগুলো কিছু করা যেতে পারে, কিন্তু মিনিমাল টাইপ লোগো আসলে এই রাইট রাইট, থ্রিডি মকআপে আসলে দেখতে সুন্দর লাগে না মোটেও। সুন্দর লাগানো। রাইট, এটা একটা ভালো কথা বলেছেন। সো লোগো মকআপ এই ধরনের করলে খুবই আউটস্ট্যান্ডিং একটা লুক চলে আসে। দেখেন আমি দুইটা কালার প্রেজেন্টেশন করে দিয়েছি, খুব খুব সুন্দর দেখাচ্ছে এটা। ঠিক আছে, সো এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন, এভাবে আপনারা বিভিন্ন কাজ করতে পারেন। আমার যারা ব্যাচের স্টুডেন্ট আছে তাদের থেকে আমি বিভিন্ন লোগো ডিজাইন আমি দেখতে চাচ্ছি, আমি অপেক্ষা করছি তাদের ডিজাইন আমি কবে দেখবো। আমার যে গ্রুপটা আছে আমি গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দিই আমার কমেন্টের মধ্যে, তাহলে হয়তো অনেকের সুবিধা হবে। গ্রুপটা কি দেখা যাচ্ছে দীপ্ত? হুম হুম, রাইট, দেখা যাচ্ছে। আচ্ছা এই যে এটা হচ্ছে গ্রুপ, এটা আমি একটু কমেন্টে দিয়ে দিচ্ছি। আসছে। ঠিক আছে,
অসাধারণ একটা ইনফরমেশন এবং নলেজ বেস সেশন হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, আমি দেখেন গ্রুপের একটা লিংক দিয়েছি, এখানে আপনি চাইলে অ্যাড হতে পারেন এখান থেকে। সো দীপ্ত, কোনো কিছু বলার থাকলে অবশ্যই বলুন। আমি তো অনেকক্ষণ বকবক করলাম, অনেক কিছু না, বললাম। আসলে আমার মনে হয় আজকে পুরো ক্লাসটা সবাই অনেক এনজয় করেছে। একদম প্রথম থেকে গোল্ডেন রেশিওর কিভাবে উৎপত্তি, ইতিহাস, তারপর কিভাবে কোন কোন জায়গায় কিভাবে ইউজ করা হয়েছে, তারপর কিভাবে প্র্যাকটিক্যালি এটা ইউজ করা যেতে পারে খুব সহজে, কিছু মিনিমাল লোগো তৈরি করা যায়, সবই দেখানো হয়েছে মোটামুটি। আশা করি সবারই উপকার হয়েছে আর সবারই কিছু ধারণা পেয়েছে যে কোনখান থেকে কিভাবে লোগো তৈরি করা যায় কোনো কপি ওয়ার্ক ছাড়া। সো আমার মনে হয় হ্যাঁ, রাইট। সামনে আরো ক্রিয়েটিভ সো কোনো আমি কাজ আসবে। বলেছিলাম যে ডিজাইনার, নন ডিজাইনার অনেকেরই খুব উপকার আসবে এই সেশনটা যদি দেখে থাকেন। সো আশা করছি অনেকেরই এটা উপকার হয়েছে, অনেকেই জানতে পেরেছেন। আসলে দেখেন, এই গোল্ডেন রেশিওটা কোনো লোগো ডিজাইনের কোনো প্রক্রিয়া নয়। গোল্ডেন রেশিওটা হচ্ছে বেসিক্যালি একটা নর্মাল একটা সংখ্যা, যেটাকে অলৌকিকভাবে অনেকে ধারণা করে থাকে। এটা আপনি লোগো ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। ইঞ্জিনিয়াররা এই রেশিওটা মেনটেন করে তারা তাদের আর্কিটেকচার ক্রিয়েট করে থাকে, আর্কিটেকচার স্থাপন করে থাকে। বিভিন্ন স্থাপনা এখন পর্যন্ত গোল্ডেন রেশিও মেনটেন করে অনেক অনেক স্থাপনা তৈরি হচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে গোল্ডেন রেশিও। আপনারা যারা ইঞ্জিনিয়ার আছেন তাদের ক্ষেত্রেও গোল্ডেন রেশিও খুবই প্রযোজ্য। পুরো সারসংক্ষেপ হচ্ছে 1.618। এটা খুবই কার্যকরী একটা ভ্যালু। এইটাকে মেনটেন করে, এই রেশিওটা মেনটেন করে অনেক কিছু করা যায়। আচ্ছা, সো আর কারোর কি প্রশ্ন আছে একটু জানাবেন। খুব শীঘ্রই একটা গোল্ডেন রেশিও ডিজাইন করছে আপু। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আনাফ। ভালো এই ধরনের এই বিষয়গুলো করলে ভালো লাগে। এনি কোশ্চেন ব্রোকেস? আচ্ছা আচ্ছা, যা দেখলাম আসলে মোটামুটি সবাই খুব প্রশংসা করছে, কারোর কোনো কোশ্চেন নেই। যাদের কোশ্চেন ছিল মোটামুটি সলভ করে দিয়েছি। ফ্যান লাইভের ব্যাপার, এটা কেমন লাইভ ভাই? সাফের হোসেন, আচ্ছা। গোল্ডেন রেশিও সাবের রাউন্ডেড লোগোর ক্ষেত্রে সাবের অনেক কার্যকর। মেহেদি চাঁদ লেগেছে গোল্ডেন রেশিও রাউন্ডেড লোগোর ক্ষেত্রে অনেক প্রযোজ্য। হ্যাঁ, আসলে রাউন্ডেড টাইপ গুলো দেখতে অনেক সুন্দর লাগে দেখতে, আর কি যেটা বলা হলো আগে, ব্র্যান্ড লিফ। ঠিক ওয়াও। আছে। একজন লিখেছেন যে প্রথম থেকে ছিলাম না, যতক্ষণ থেকে জয়েন আছি বেশ ভালো লেগেছে। ঠিক আচ্ছা, আছে। থ্যাংক ইউ সো মাচ। আমিনুল ইসলাম অপু ভাই হচ্ছেন, উনি লিখেছেন থ্যাঙ্কস স্যার। আসলে উনি আমার ফ্রেন্ডের মতো। উনি আর আমি একসাথেই, যখন আমি গ্রাফিক ডিজাইন শিখি উনি আমার ব্যাচমেট ছিলেন। ভালো আছেন অপু ভাই? জানাবেন। শ্রাবণ মনির ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। উনি আমাকে অনেক হেল্প করে, অনেক কিছু ওনার থেকে শেখার আছে। ওনার সাথে কন্টাক্ট করি, খুব ভালো ডিজাইনার উনি। আরে মেহেদি চাঁদ, অনেকদিন পর দেখলাম গোল্ডেন রেশিও রাউন্ডেড লোগোর ক্ষেত্রে অনেক কার্যকরী। যাক, আমার স্কুল লাইফের ফ্রেন্ডরাও অনেককেই দেখতে পাচ্ছি, আসলে খুবই ভালো লাগছে। আমার মনে হয় আজকে সেশনটা এখন শেষ করে দেওয়া হ্যাঁ, উচিত। অলরেডি 1 ঘন্টা আশা 18 করছি। মিনিট চলে গেছে। তো হ্যাঁ, সেটাই। আমার মনে আপ- হচ্ছে শেষ করে দেওয়া উচিত। আর নেক্সট লাইভ কবে পাবো স্যার? আচ্ছা, নেক্সট লাইভটা হচ্ছে আপনারা আগে কমেন্ট করবেন যে কোন সেকশনটা আপনারা জানতে চান। যেমন আজকে গোল্ডেন রেশিওর উপর আলোচনা করলে, এরকম আরো যদি কোনো স্পেসিফিক যদি কোনো সেকশন থাকে যেটা আসলে অনেক জানার আছে, বুঝার আছে এবং মার্কেটে অনেক এটা ডিমান্ড, দেন আপনারা কমেন্টে জানাবেন। দেন আমরা চিন্তা করব যে কি করা যেতে পারে। ওকে। রাইট, রাইট। সো আপনারা আপাতত আজকের এই যে লাইভটা হলো, এই লাইভটা আপনারা অবশ্যই শেয়ার করবেন। যারা এখনো শেয়ার করেনি, আপনারা আপনাদের আশেপাশের ফ্রেন্ড সার্কেল সবার কাছে আপনারা শেয়ার করে দিবেন, সবাই যেন জানার সুযোগ পায়। যে পেজটা থেকে লাইভটা হচ্ছে সেটা অবশ্যই লাইক করবেন, ফলো করবেন। এখানে অনেক ভিডিও আসে, কন্টেন্ট চলে আসে ভালো ভালো কিছু টপিকের উপর। আমি বেসিক্যালি ভিডিওটা করি, সার্চ করে দেখতে পারেন এখানে।
তাছাড়াও ইউটিউব চ্যানেলও আছে আমার। যাই হোক, ইউটিউবের আর ব্র্যান্ডিং না করি এখানে। তো আপনারা কেউ যদি থাকেন যে গ্রাফিক ডিজাইন শিখতে চান, এখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি মেন্টর হিসেবেও কাজ করছি, ডিজাইনার হিসেবেও কাজ করছি। তো এই তো, এরকম আরো লাইভ চাই কাকু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই চেষ্টা করব এরকম আরো ভালো ভালো ট্রেন্ডিং টপিকের কাজ করার জন্য। লটস অফ থ্যাঙ্কস ফর শেয়ারিং ভ্যালুয়েবল নলেজ। থ্যাংক ইউ সো মাচ। আজকে আশা করছি আজকে বিদায় নেই বেটার। সো দীপ্ত, ফাইনালি কোনো কিছু বলার থাকলে অবশ্যই জানাবেন। আহ, আশা করি সবাই বুঝতে পারছে ক্লাসটা। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকবেন। আর পরবর্তী ক্লাস আসবে খুব শীঘ্রই আপনাদের ইন্টারেস্টের উপর, যে আপনার কোন বিষয়ে ইন্টারেস্ট। দেখা হবে সামনে। ধন্যবাদ। অবশ্যই। তো আজকে এ পর্যন্তই। আশা করি আবার কোনো একটা লাইভ সেশন নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আপনারা জানাবেন কি কি বিষয় নিয়ে আলোচনা করা যায়, আর অবশ্যই লাইভটা শেয়ার করে দিন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। গুড নাইট। গুড নাইট।